Welcome to our webinar on Career in Canada, your gateway to opportunities by Dream Assembly. I am Fayaz Saqib Khan, your moderator for the session. Canada has always been a top priority for Bangladeshi students who want to immigrate. However, the same level of enthusiasm for Canada is not really observed among Bangladeshi medical graduates. Today, our wonderful panelist, Dr. Naufel Minhas, will share his experience in navigating the Canadian licensing journey and hopefully expel any doubts or rumors surrounding the Canadian medical licensing system for foreign medical graduates. Without any delay, I would like to welcome Dr. Naufel Minhas to share his journey with us. Thank you very much, Dr. Fayaz and Dr. Aisha and the Dream Assembly team to arrange this wonderful webinar. So আমি আমার একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমার নাম নওফেল মিনহাজ। আমি বাংলাদেশে এমবিবিএস শেষ করেছি। বাংলাদেশে বেশ কিছুদিন কাজ করেছি কানাডাতে আসার আগে। আমি 29 বিসিএস এ জয়েন করে 6-7 বছর কাজ করেছি বাংলাদেশে। দেন বাংলাদেশে আমি এন্ডোক্রাইনোলজি রেসিডেন্সি স্টার্ট করে ইন দ্য মিডল অফ 2017 ডিসিশন নেই যে কানাডা সুইচ করব। দেন বাংলাদেশে থেকেই আমি কানাডিয়ান পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করি এবং আলটিমেটলি কানাডিয়ান পিআর নিয়ে আমি কানাডায় চলে আসি। 2018 থেকে আমি সিরিয়াসলি কানাডার লাইসেন্সিং এক্সামের জন্য প্রিপারেশন নেওয়াটা স্টার্ট করি। তো আমি বাংলাদেশ থেকে যখন বের হয়ে আসি তখনই আমি জানতাম যে কানাডিয়ান এক্সামটা একটু চ্যালেঞ্জিং। কিন্তু বাংলাদেশে বসে ওই সময়ে খুব বেশি এটা নিয়ে রিসার্চ করার অত স্কোপ ছিল না। বেশিরভাগ আমার ফ্রেন্ড যারা ওই সময় বাইরে আসতো তারা ইদার ইউএসএমএলই অথবা প্ল্যাব অথবা অস্ট্রেলিয়ার পরীক্ষাগুলোই প্রেফার করতো। তো আমি যখন আমার যেহেতু কানাডিয়ান পিআর ছিল, আমার টার্গেট ছিল আলটিমেটলি কানাডিয়ান লাইসেন্সিংটাই শেষ করা। তো সেটাই আমি স্টার্ট করি 2018-এ এবং আলটিমেটলি 2020-তে আমার শেষ হয় কিছুটা, এবং 2021-এ ফার্স্ট টাইম আমি কানাডা অ্যাপ্লিকেশন করি। আহ, আর কানাডায় 2020 এবং 2021-এ কোভিড রেস্ট্রিকশন ছিল খুবই ডেঞ্জারাস। তো ওই সময় আমার আহ, এই তো এনাফ অবজারভারশিপ এবং ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স কানাডাতে গ্যাদার করাটা ছিল খুব টাফ। তো আলটিমেটলি আমি কোনোভাবে ম্যানেজ করে 2021 এবং 2022 এই 2 বছর অ্যাপ্লিকেশন করার পর আলটিমেটলি আমার 2023-এর আমার ম্যাচিং হয়। তো আজকের এই ওয়েবিনারের মেইন উদ্দেশ্যই হচ্ছে যে কানাডার ক্যারিয়ার সম্পর্কে একটু হাইলাইট করা, নাম্বার 1। নাম্বার 2, এখানে কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে সেটা একটু ফোকাস করা। নাম্বার 3, যারা কানাডার জন্য ইন্টারেস্টেড, কানাডার প্রিপারেশন যারা শুরু করেছে তারা আর কোনো ওয়ে এক্সপ্লোর করতে পারে কিনা এট দ্য সাইড বাই সাইড সেটাও একটু ফোকাস করা, প্লাস যদি আর কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করে। তো এটাই। তো আমি এখন আমার একটা ছোট্ট প্রেজেন্টেশন আছে কানাডার ক্যারিয়ার সম্পর্কে, এটা আমি প্রথমে শেয়ার করব। দেন ডক্টর ফয়েজ এবং ডক্টর আয়েশা নেক্সট কোয়েশ্চেন এন্ড আনসার সেশন কন্ডাক্ট করবে। ওকে, আমি এখন আমার প্রেজেন্টেশন শেয়ার করছি। অলরাইট, সো এটা 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 খুবই ব্রিফ। আমি যখন স্টার্ট করি জার্নিটা তখন পুরো ব্যাপারটা ছিল অনেকটা মিস্টিফাইড। আমি যাকে জিজ্ঞেস করতাম সবার ফার্স্ট রেসপন্স ছিল যে কানাডাতে তো তোমার কোনোদিনও রেসিডেন্সি হবে না। এটা ছিল ফার্স্ট রেসপন্স। সেকেন্ড রেসপন্স ছিল এই যে আম, যে অনেক লম্বা সময় লাগবে, তুমি কি ভালো করে শিওর হয়ে নিচ্ছ যে এটা এটা কি তোমার জন্য ফিজিবল কিনা? তোমার যদি ফ্যামিলি থাকে এটা আরো বেশি টাফ। কিন্তু আসল ইনফরমেশন যে স্টেপস গুলো কি, কিভাবে স্টার্ট করা যাবে, কি ধরনের মেটেরিয়ালস লাগবে, প্রিপারেশনটা কতদিন লাগবে, এই জিনিসগুলো ছিল আই ডোন্ট নো, মানে কেন যেন একটু ছিল ভেগ। তো আলটিমেটলি আমি যেটা দেখলাম যে প্রতিটা জিনিসই ইন্টারনেটে আছে, একটু খোঁজ করলে এই জিনিসগুলো জানা যায়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে কেউ যদি প্রিপারেশন স্টার্ট করে তার উচিত হচ্ছে একটা গুড কমিউনিটির সাথে ইনভলভ থাকা, কারণ যেহেতু একটা লম্বা জার্নি, টাইম টু টাইম নানা ধরনের কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারে। তো এই জিনিসগুলো সবকিছুই অ্যাভেলেবল ক্যানাডিয়ান এই লাইসেন্সিং ওয়েবসাইটে। প্লাস আপনার যদি ভালো একটা কমিউনিটির সাথে ইনভলভমেন্ট থাকে তাহলে একজন একজনকে বুস্ট আপ করা যায়, প্লাস ইনফরমেশন দিয়ে হেল্প করা যায়। তো তা আমি খুবই কমন কিছু ইনফরমেশন খুব কুইকলি এখানে প্রথম শেয়ার করব, দেন আমরা নেক্সট স্টেপে যাব। তো আমি একদম প্রথমেই হাইলাইট করব যে যার একদমই আইডিয়া নেই কিভাবে সে স্টার্ট করবে। দেন কানাডিয়ার যে দুইটা লাইসেন্সিং এক্সাম, এমসিসি কিউই 1 এবং ন্যাক অস্কি, সেটা নিয়ে আমি একটু বলবো।
দেন ক্যানাডার যে লাইসেন্সিং পাথওয়ে গুলো, একটা হচ্ছে রেসিডেন্সি, আরেকটা ওয়ে হচ্ছে যে প্র্যাকটিস রেডি অ্যাসেসমেন্ট, এটার থ্রুতেও লাইসেন্সিং পাওয়া যায় সেটা, এটা নিয়ে একটু কথা বলবো, অ্যান্ড দেন কমন চ্যালেঞ্জেস গুলো। ওকে, একদম প্রথমে কেউ যদি ইন্টারেস্টেড থাকে যে না, আমি ক্যানাডা সম্পর্কে কিছুই জানি না, কিন্তু আমি আজকে থেকে লাইসেন্সিং এর জন্য প্রসেসিং স্টার্ট করব, ফার্স্ট স্টেপ হচ্ছে যে physicianapply.ca এই ওয়েবসাইটে যাওয়া এবং একটা অ্যাকাউন্ট ওপেন করা। এটাই হচ্ছে মেডিকেল কাউন্সিল অফ ক্যানাডার ভেরিফাইড একটা ওয়েবসাইট। এটার থ্রুতেই সার্টিফিকেট গুলো ভেরিফাই হয় এবং এটার থ্রুতেই অ্যাপ্লিকেশন গুলো, এক্সামিনেশন গুলোর অ্যাপ্লিকেশন গুলো স্টার্ট করা যায় আর কি। একদম ফার্স্ট স্টেপ হচ্ছে এই ওয়েবসাইটে যাওয়া এবং সেখানে একটা অ্যাকাউন্ট ওপেন করা। এটা খুবই ইজি, জাস্ট লাইক এ ফেসবুক অ্যাকাউন্ট, এবং এটা খুবই মানে ওয়েল ডেসক্রিপটিভ একটা ওয়েবসাইট। প্রতিটা স্টেপের সাথে সাথে ওখানে ডেসক্রিপশন দেওয়া আছে। একটা এফএকিউ সেকশন আছে যেখানে প্রতিটা স্টেপের এনাফ এক্সপ্লেনেশন দেওয়া আছে। সো এটা খুবই ইজি। এই কাজটা করাটা আসলে ডিফিকাল্ট না। তো ফার্স্ট স্টেপ হচ্ছে physicianapply.ca, এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করা। আনফরচুনেটলি এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য একটা পে করতে হবে। তো সেটাই। তো এই অ্যাকাউন্ট ওপেন করার পর নেক্সট স্টেপ হচ্ছে সোর্স ভেরিফিকেশন। যে আমাদের প্রাইমারি মেডিকেল ডিগ্রি হচ্ছে এমবিবিএস। এই এমবিবিএস ডিগ্রিটাকে সোর্স ভেরিফাই করতে হবে। এর সাথে ইন্টার্নশিপ সার্টিফিকেট, এবং কারো যদি কোনো পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থেকে থাকে, যেমন ধরুন কেউ যদি বাংলাদেশে এফসিপিএস করা থাকে বা এমডি করা থাকে অথবা অন্য কোনো সাবস্পেশালিটিতে, তো এই ডিগ্রিগুলো এমবিবিএস, ইন্টার্নশিপ এবং আদার ডিগ্রিজ, এইগুলোকে সোর্স ভেরিফাই করাটা হচ্ছে নেক্সট স্টেপ। তো সোর্স ভেরিফাই করার প্রসেস সিম্পলিফাইড হয়ে হচ্ছে এটা, যে physicianapply.ca তে আপনি কোন অ্যাকাউন্টটা, কোন সার্টিফিকেটটাকে ভেরিফাই করতে চান সেটার ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে পে করে এটাকে আহ, ক্যানাডার একটা অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া। physicianapply.ca ইউজুয়ালি ইসিএফএমজির থ্রুতে এই সার্টিফিকেট গুলোকে ভেরিফাই করে, এবং ইউজুয়ালি এই ভেরিফিকেশন টাইমটা হচ্ছে কাপল অফ উইকস টু কাপল অফ মান্থস। এরপর আম, আপনার কাছে ইমেইলে একটা নোটিফিকেশন চলে আসবে যে সার্টিফিকেট গুলো ভেরিফাইড। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে একটা অ্যাকাউন্ট ওপেন করা, দেন সেকেন্ড স্টেপ হচ্ছে সোর্স ভেরিফিকেশন করা সার্টিফিকেট গুলো। এতটুকু পর্যন্ত যাওয়ার পর নেক্সট স্টেপ হচ্ছে দুটো লাইসেন্সিং এক্সাম পাশ করা। এমসিসি কিউই 1, এটা হচ্ছে মেডিকেল কাউন্সিল অফ ক্যানাডা কোয়ালিফাইং এক্সাম পার্ট 1। এটা হচ্ছে একটা এমসিকিউ এক্সাম। এটা ক্যানাডিয়ান গ্র্যাড এবং ইন্টারন্যাশনাল গ্র্যাড সবার জন্যই ম্যান্ডেটরি বিফোর রেসিডেন্সি। এটা একটা 4 আওয়ার এক্সাম। এখানে কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে, এবং ইউএসএ স্টেপ 3 এর মতো কিছুটা ক্লিনিক্যাল ডিসিশন মেকিং, মানে কম্পিউটার সিমুলেটেড কেস, এরকম কিছু কেস থাকে। মোদ্দা কথা হচ্ছে এই এক্সামটা হচ্ছে ইউএসএমএল স্টেপ 2 সিকার একটা ক্যানাডিয়ান ভার্সন, এবং এই এক্সামের রেজিস্ট্রেশনটাও করতে হবে physicianapply.ca এই ওয়েবসাইট থেকে। ইটস ভেরি ইজি। এটা প্রতি বছর 6 থেকে 8 বার হয়। এক্সাক্ট টাইমটা আমি, হয়তো 6 বার বা 8 বার হয় প্রতি বছর, জানুয়ারি, মার্চ, মে, এরকম করে 6টা সেশন এটা হয়। এটা ক্যানাডাতে বসে দেওয়া যায়, এবং আমি যতদূর জানি অলমোস্ট 80টা ডিফারেন্ট কান্ট্রি থেকে দেওয়া যায়, ইনক্লুডিং বাংলাদেশ। যেখানে প্রো মেট্রিকের সেন্টার আছে সেখানে বসেই পরীক্ষাটা দেওয়া যায়। মানে এটা অনেকটা ইজি। আপনি বাংলাদেশে বসেই physicianapply.ca অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। বাংলাদেশে বসেই সোর্স ভেরিফিকেশন করা যাবে। বাংলাদেশে বসেই কিউই 1 এর জন্য রেজিস্ট্রেশন করা, এবং বাংলাদেশ বা ইন্ডিয়াতে যে পরীক্ষাটাও দিয়ে দেওয়া যাবে। যেখানে প্রো মেট্রিক সেন্টার আছে সেখানে সেটা দেওয়া যাবে। নেক্সট স্টেপ হচ্ছে আরেকটা এক্সাম, এটাকে বলা হচ্ছে ন্যাক এক্সাম, ন্যাক অস্কি এক্সামিনেশন। ন্যাক স্ট্যান্ডস ফর ন্যাশনাল অ্যাসেসমেন্ট কাউন্সিলর, সামথিং লাইক দ্যাট। তো এটা হচ্ছে একটা অস্কি এক্সাম। এই এক্সামটা এখন যে পরীক্ষাটা ডিসকন্টিনিউড ইউএসএ তে, ইউএসএমএল স্টেপ 2 সিএস, সেটার ক্যানাডিয়ান ইকুইভ্যালেন্ট। তো অনলি আইএমজি দেরকে এই পরীক্ষাটা দিতে হয়। এটা একটা অস্কি, এবং এই পরীক্ষাটা শুধুমাত্র ক্যানাডাতেই হয়। আপনি বাংলাদেশে বসে বা ক্যানাডার বাইরে বসে এমসিকিউ পরীক্ষাটা দিতে পারলেও এই অস্কি এক্সামটা দেওয়ার জন্য ক্যানাডাতে আসতে হবে, কিন্তু এটার আম, এটা মানে এটি হচ্ছে ড্রব্যাক। তো এটা এটার জন্য আসলে ক্যানাডায় আসতে হবে। তো এই অস্কিটা হচ্ছে হাফ ডে, 12টা স্টেশন থাকে, কিছু 2টা পাইলট স্টেশন থাকে, এটাই। তো বছরে 2 বার হয় ইউজুয়ালি, স্প্রিং এবং ফল। তো
ইউজুয়ালি সবাই যেটা করে প্রথমে এমসিকিউ পরীক্ষাটায় এপিয়ার করে অ্যান্ড দেন ন্যাক অস্কি পরীক্ষাটাতে এপিয়ার করে আলটিমেটলি পরের যে স্টেপ রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের জন্য মুভ করে আর কি ইউজুয়ালি। তাহলে ইন শর্ট আমি যেটা যেটা বললাম সেটা হচ্ছে ফার্স্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে physicianapply.ca তে। নেক্সট সোর্স ভেরিফাই করতে হবে। দেন দুটা পরীক্ষা দিতে হবে। একটা হচ্ছে কোয়ালিফাইং 1 এবং আরেকটা হচ্ছে অস্কি এক্সাম। এই দুইটা মাত্র এক্সামই হচ্ছে কানাডার লাইসেন্সিং এর জন্য আ প্রিলিমিনারি রিকোয়ারমেন্ট। এখন আম ইউএস এর সাথে কানাডার ডিফারেন্সটা হচ্ছে এখানেই। আম কানাডাতে জাস্ট ইউএস এর মতো করে রেসিডেন্সি পাথওয়েতে আপনি রেসিডেন্সি করতে পারেন, দেন লাইসেন্সড হয়ে প্র্যাকটিস করতে পারেন। এটা হচ্ছে মানে একটা পাথওয়ে যেটা আমি এখন করছি। এর বাইরেও কানাডাতে কিছু ছোট, ছোট পাথওয়ে আছে। আমি একটু, একটু করে হাইলাইট করছি ওয়ান বাই ওয়ান। তো ফার্স্ট সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে রেসিডেন্সি। জাস্ট লাইক ইউএসএ। আপনি সবগুলো লাইসেন্সিং পরীক্ষা পাস করবেন। ইউএসএ তে যেমন স্টেপ 1 এবং স্টেপ 2 সিকে শেষ করার পর আপনি ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে ইসিএফএমজি সার্টিফিকেশন নিচ্ছেন। এখানেও সেইম আপনি কোয়ালিফাইং 1 এবং অস্কি এক্সাম শেষ করে এলএমসিসি কোয়ালিফিকেশনটা নেয়ার পর আপনি হচ্ছে রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করবেন। ইউএস এর মতোই এক্সাক্টলি কানাডাতেও একটা আ ম্যাচিং পিরিয়ড আছে। ইউজুয়ালি এটা সেপ্টেম্বরে ওপেন হয় অ্যাপ্লিকেশন পোর্টালটা এবং আম এট দ্য এন্ড অফ নভেম্বর এটা অ্যাপ্লিকেশন পোর্টালটা ক্লোজ হয়। এটাকে আমরা বলি যে CARMS R1 মেইন রেসিডেন্সি ম্যাচ সেম অ্যাজ IRAS। CARMS স্ট্যান্ডস ফর Canadian Residency Matching Services। R1 মিনস দ্য ফার্স্ট ইয়ার। সো আপনাকে এক্সাম গুলো শেষ করতে হবে। ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা IELTS অথবা ইকুইভ্যালেন্ট টেস্ট গুলো পাস করতে হবে। দেন ইসিএফএমজি সার্টিফিকেশনের ইকুইভ্যালেন্ট এলএমসিসি এটার জন্য অ্যাপ্লিকেশন করলেই সার্টিফিকেটটা চলে আসে আপনার ইমেইল অ্যাকাউন্টে অথবা আপনার পোস্টে। দেন আপনি হচ্ছে যে এই রেসিডেন্সি ম্যাচিং আ কারেন্টস ম্যাচিং এর জন্য আপনি এলিজিবল। জাস্ট লাইক ইরাস। এটার জন্য প্রিরিকুইজিট হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট আমি আগেই বললাম। এর সাথে জাস্ট লাইক ইউএসএ আপনাকে লেটার অফ রিকমেন্ডেশন ম্যানেজ করতে হবে। এটার জন্য আপনাকে কিছু কানাডিয়ান ওয়ার্ক যেমন ধরেন কানাডিয়ান অবজারভারশিপ, কানাডিয়ান হসপিটালে কাজ করতে হবে। ইউজুয়ালি ইউএসএ তে কাজ করলেও সেটাও আপনি কানাডাতে শো করতে পারেন। সোজা কথা হচ্ছে কি যে আপনাকে আপনার স্পেশালিটি অনুযায়ী বা আপনার চয়েস অনুযায়ী কিছু সার্টেন নাম্বার অফ লেটার অফ রিকমেন্ডেশন আপনাকে ম্যানেজ করতে হবে। দেন পার্সোনাল স্টেটমেন্ট, দেন সিভি, দেন আপনি আম ওয়েবসাইটে যেয়ে আপনি কার্মস এর অ্যাপ্লিকেশনটা করবেন। অ্যাপ্লিকেশন করার সময় আপনি আপনার প্রোগ্রামগুলো সিলেকশন করবেন। যে ইনিশিয়ালি আপনি কোন, কোন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চান। সেইম অ্যাজ ইউএস। দেন প্রোগ্রামগুলো ডিসাইড করবে যে আপনি ইন্টারভিউর জন্য আম সিলেক্টেড কি সিলেক্টেড না। দেন ইন্টারভিউ একটা ইন্টারভিউ পিরিয়ড হবে। ইন্টারভিউতে আপনি অ্যাপিয়ার করার পর আপনি আপনার চয়েস অনুযায়ী প্রোগ্রামগুলোকে র‍্যাংক করবেন। প্রোগ্রামগুলো আপনাকে র‍্যাংক করবে এবং একটা ম্যাচ ডে হয়। তো ইউজুয়ালি কানাডার ম্যাচ ডে হয় ইউএস এর ম্যাচ ডের 1 উইক পর। আম কারণ ওরা জাস্ট এটা এনশিওর করে। কারণ প্রচুর কানাডিয়ান মেডিকেল স্টুডেন্ট ইউএসএ তেও অ্যাপ্লিকেশন করে। আবার কিছু, কিছু ইউএস গ্র্যাড ও কানাডাতে অ্যাপ্লিকেশন করে ভাইস ভার্সা। বাট দ্যা আদার ওয়ে অ্যারাউন্ড এ বেশি। অনেক কানাডিয়ান মেডিকেল স্টুডেন্টের টার্গেট থাকে ইউএসএ তে রেসিডেন্সি করে ইউএসএ তে ক্যারিয়ার করা। কারণ ওখানে ক্যারিয়ার অপরচুনিটি একটু বেশি। তো সেটার কারণে ওরা ইউএস ম্যাচিংটার পরের সপ্তাহে কার্মস ম্যাচিংটা হয় ইউজুয়ালি। তো এটা মার্চের কোন একটা ডেটে এটা হয়। এবং আপনি যদি ম্যাচ ডে তে যদি ম্যাচ হন, দেন আপনি রেসিডেন্সি স্টার্ট করবেন। এটা হচ্ছে ইন শর্ট রেসিডেন্সি পাথওয়ে। এগেইন আপনাকে পরীক্ষাগুলো পাস করতে হবে, ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে, লেটার অফ রেফারেন্স রেডি করতে হবে, পার্সোনাল স্টেটমেন্ট, সিভি আপডেট করে দেন ইন্টারভিউর জন্য অ্যাপ্লিকেশন, ইন্টারভিউ পেলে দেন আপনি প্রোগ্রামগুলোকে র‍্যাংক করবেন, দেন ম্যাচ ডে। জাস্ট লাইক ইউএস আম এখানে আর কোন সিক্রেট টিকেট কোনো কিছু নাই। এটা একদম স্ট্রেইট ফরওয়ার্ড। আর আম কানাডিয়ান স্পেসিফিক একটা ওয়ে হচ্ছে প্র্যাকটিস রেডি অ্যাসেসমেন্ট। এটা ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েটদের ভিতরে খুবই জনপ্রিয়। কারণ কানাডাতে রেসিডেন্সি স্পট হচ্ছে খুবই লিমিটেড। পুরো কানাডাতে আইএমজি-দের যতগুলো স্পট, আমার মনে হয় নিউ ইয়র্কে তার থেকে বেশি স্পট। সো এটা জাস্ট একটা এক্সাম্পল যে মানে কানাডাতে আইএমজি-দের স্পট আ আ মানে আসলেই কম, কম্পিটিশন অনেক বেশি, আনইউজুয়ালি বেশি এবং কম্পিটিশন যেহেতু বেশি এখানে চ্যালেঞ্জ এবং স্ট্রেস লেভেল, অ্যাংজাইটি, আনসার্টেনিটি সবকিছুই বেশি। তো এটার জন্য
অনেক আইএমজিদের আরেকটা প্রেফার্ড রাউট হচ্ছে প্র্যাকটিস রেডি অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে তাদের জন্য যারা একটা পোস্ট গ্রাজুয়েট হোল্ডার, অথবা যাদের দেশে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করে এসছে। যেমন কেউ যদি বাংলাদেশে ফ্যামিলি ফ্যামিলি মেডিসিন প্র্যাকটিশনার হিসেবে যদি একটা সার্টেন টাইম প্র্যাকটিস করে থাকে, বাংলাদেশে যদি কেউ সার্জন হিসেবে এফসিপিএস অথবা এমডি যদি বা এমএস যদি করা থাকে, অথবা বাংলাদেশে যদি স্পেশালিস্ট করা থাকে, দেন এটাকে আপনি সেই প্রথমে যেভাবে আমি বলেছিলাম সোর্স ভেরিফাই করতে হবে। দেন আপনাকে প্রতিটা প্রভিন্সের একটা লাইসেন্সিং বডি আছে, সেই লাইসেন্সিং বডিকে আপনার ট্রেনিং সার্টিফিকেট প্লাস আপনার ট্রেনিং এর যে একটা ডেসক্রিপশন, যে আমি আমার এই ট্রেনিং ছিল, আমার এই কোয়ালিফিকেশন, এটা দেওয়ার পরে ওরা তখন ডিসাইড করবে যে আপনি এলিজিবল কি এলিজিবল না। ওরা যদি আপনাকে প্র্যাকটিস রেডি অ্যাসেসমেন্টের জন্য এলিজিবল মনে করে, দেন একটা সার্টেন টাইম 12 উইক ক্লিনিক্যাল ওয়ার্ক প্লেস বেস অ্যাসেসমেন্ট আপনাকে করতে হবে। এই সময়টা হচ্ছে আপনাকে একজন সুপারভাইজ লাইসেন্স ফিজিশিয়ান আন্ডারে কাজ করতে হবে। যদি আপনার পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি হয়, দেন আপনাকে একটা রিটার্ন অফ সার্ভিস এগ্রিমেন্ট সাইন করে একটা সার্টেন টাইম আপনাকে সেখানে কাজ করতে হবে। যেমন আমার প্রভিন্সে, আমি থাকি আলবার্টাতে এটা হচ্ছে 5 ইয়ার্স। ইন শর্ট, আমি এটা বলছি, কারো যদি একটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকে তার দেশে, এবং সেই ডিগ্রি অনুযায়ী যদি তার একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি প্র্যাকটিস রেডি অ্যাসেসমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এগেইন সেখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ টেস্টে পাস করতে হবে প্লাস আদার কোয়ালিফিকেশনস। দেন প্র্যাকটিস রেডি অ্যাসেসমেন্ট বডি যারা, তারা তখন ডিটারমাইন করবে যে আপনার ট্রেনিং এবং আপনার এক্সপিরিয়েন্স গুলো ওকে কিনা। ওরা যদি দেখে যে ওকে ফাইন, দেন আপনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ অ্যাসেসমেন্টের ভিতর দিয়ে যাবেন। যদি অ্যাসেসমেন্ট স্যাটিসফ্যাক্টরি হয়, দেন ওরা আপনাকে একটা প্রভিশনাল লাইসেন্স প্রোভাইড করবে। এটা প্রভিন্স টু প্রভিন্স ভেরি করে। আমার প্রভিন্স এটা হচ্ছে 5 ইয়ার্স। আপনি 5 ইয়ার্স একটা প্রভিশনাল লাইসেন্স নিয়ে প্র্যাকটিস করবেন। এটা যদি স্যাটিসফ্যাক্টরি হয়, দেন আপনি আপনি একটা ফুল লাইসেন্স পেয়ে যাবেন। তো এটা করার জন্য রেসিডেন্সি করতে হয় না, এটা হচ্ছে একটা বেনিফিট। আরেকটা জিনিস হচ্ছে, আবার একটা ড্রব্যাক হচ্ছে যে আপনার সবকিছু হতে হবে খুবই রিসেন্ট। যেমন ধরেন আপনাকে শো করতে হবে যে আপনার এই যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা, সেটা লাস্ট 3 ইয়ার্স এর ভিতরে অ্যাটলিস্ট 2 ইয়ার্স। তার মানে আপনাকে, অনেক আইএমজি যেটা করে, কানাডাতে আসে, এসে পরীক্ষা টরীক্ষাগুলো সব শেষ করে, দেন তারা তাদের দেশে রিটার্ন করে, 2 বছর 3 বছর প্র্যাকটিস আবার করে, দেন ওরা কানাডাতে তখন আবার ব্যাক করে। তো এটা খুবই টেডিয়াস একটা লেন্দি প্রসেস। কিন্তু যেহেতু রেসিডেন্সি স্পট খুবই লিমিটেড, এটা একটা ওয়ে এটা একটা ওয়ে। কিন্তু আম আম মানে অনেক আইএমজিদের জন্য এটাই হচ্ছে একটা লাইফ লাইন। আমার যদি রেসিডেন্সি ম্যাচিং না হতো, হু নোজ, আমি হয়তো এই রাউটেই আমাকে যেতে হতো। আমাকে হয়তো বাংলাদেশে ব্যাক করতে হতো। ব্যাক করে আরো কিছুদিন প্র্যাকটিস করে এসে আমাকে হয়তো আবার রি-এপ্লাই করা লাগতো। তো আম এটার জন্য আরেকটা প্রিরিকুইজিট হচ্ছে, আপনাকে ক্যানাডিয়ান ইদার সিটিজেন হতে হবে, অথবা পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, অথবা রেফিউজি হতে হবে, মানে ভ্যালিড রেফিউজি। এটা যদি থাকে, দেন আপনি এই প্র্যাকটিস রেজিস্ট্রেশনের জন্য আপনি এলিজিবল হবেন। আবার ডিফারেন্ট প্রভিন্সের জন্য ডিফারেন্ট রিকোয়ারমেন্টস। যেমন ধরেন আলবার্টা শুধুমাত্র আলবার্টার অ্যাপ্লিক্যান্টদেরকেই অ্যাকসেপ্ট করে, এই ধরনের ব্যাপার-স্যাপার আরকি। কিন্তু আ আম বটম লাইন হচ্ছে যে রেসিডেন্সির বাইরেও প্র্যাকটিস রেডি অ্যাসেসমেন্ট হচ্ছে একটা রাউট। এবং আমি বলব যে ক্যানাডাতে যত আইএমজি এই মুহূর্তে প্র্যাকটিস করছে, তাদের একটা বড় অংশ কিন্তু প্র্যাকটিস রেডি অ্যাসেসমেন্ট এই রাউট দিয়ে আসা। রেসিডেন্সিতে আসলে খুব কম আইএমজি আল্টিমেটলি যেতে পারে। আম এই এই হচ্ছে ২ টা ওয়ে আপনি কানাডাতে লাইসেন্স ফিজিশিয়ান হিসেবে কাজ করতে পারেন। এর বাইরে আরো একটা অপশন আছে। এটাকে বলছে ওরা অ্যাসোসিয়েট ফিজিশিয়ান। এটা কাইন্ড অফ নিউ। আগে এটার ডেজিগনেশন ছিল ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট। এটা হচ্ছে একটা লিমিটেড প্র্যাকটিস রেজিস্ট্রেশন। এটাও অনেকগুলো প্রভিন্সে আছে। আমি যে প্রভিন্সে কাজ করি, আলবার্টা সেখানে আছে, ম্যানিটোবাতে আছে, ব্রিটিশ কলম্বিয়াতে আছে। রিসেন্টলি হয়তো অন্টারিওতে এটা স্টার্ট হয়েছে। এটারও এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট সেইম। আপনাকে কানাডিয়ান আ রেসিডেন্ট হতে হবে। ইদার পিআর অথবা সিটিজেন হতে হবে। দেন আপনার সবগুলো পরীক্ষা পাস করা থাকতে হবে। ল্যাঙ্গুয়েজ টেস্টে পাস করা থাকতে হবে। অ্যান্ড আম আপনার প্র্যাকটিসটা হতে হবে রিসেন্ট। এটা ডিপেন্ড করে প্রভিন্স টু প্রভিন্স। আমার প্রভিন্সে হচ্ছে এখন লাস্ট 3 ইয়ার্স এর ভিতরে 6 মান্থস আপনাকে প্র্যাকটিস থাকতে হবে আরকি। তো এটা যদি থাকে, দেন আপনি অ্যাপ্লিকেশন করবেন। আ আলবার্টাতে হচ্ছে আলবার্টা হেলথ হচ্ছে আমাদের লাইসেন্সিং বডি অথবা রেগুলেটরি বডি। আপনি আলবার্টা হেলথ এ অ্যাপ্লিকেশন করবেন। দেন ওরা তখন আপনার
অ্যাপ্লিকেশনটাকে কাইন্ড অফ লাইক একটা স্ক্রুটিনাইজ করে দেন ওরা আপনাকে অ্যাসোসিয়েট ফিজিশিয়ান হিসেবে এমপ্লয় করতে পারে। এটা হচ্ছে লিমিটেড রেজিস্ট্রেশন। আপনাকে যেখানে প্লেসমেন্ট দেওয়া হবে আপনি সেখানেই কাজ করবেন। ওদের টার্মস এবং কন্ডিশন অনুযায়ী স্যালারি হচ্ছে কোয়াইট অ্যাট্রাকটিভ, খারাপ না। এবং আপনি কাজ করবেন হচ্ছে যে একজন লাইসেন্স ফিজিশিয়ানের আন্ডারে। আম এটাকে আনফরচুনেটলি ওরা ইন্ডিপেন্ডেন্ট ক্লিনিক্যাল প্র্যাকটিস হিসেবে কাউন্ট করে না। কিন্তু অনেক আইএমজি আছে যারা কানাডাতে এসে সবগুলো পরীক্ষা পাস করে অ্যাসোসিয়েট ফিজিশিয়ান হিসেবে একটা সময় কাজ করার পর তাদের আল্টিমেটলি তাদের রেসিডেন্সিতে ম্যাচিং হয়ে যায়। কারণ হচ্ছে আপনি কিন্তু কাজ করছেন হচ্ছে একটা লাইসেন্স ফিজিশিয়ানের আন্ডারে। এটা অনেকটা ইউএস এর হাউস ফিজিশিয়ান জবের মতো। আপনি ক্যানাডিয়ান সিস্টেমে জয়েন করলেন, আপনি ক্যানাডিয়ান হসপিটালে কাজ করলেন, আপনার কলিগ হচ্ছে যে অ্যাটেন্ডিংরা, এবং আল্টিমেটলি এই অ্যাটেন্ডিংদের কাছ থেকে আপনি রেফারেন্স লেটার নিয়ে রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করলেন। সো অ্যাসোসিয়েট ফিজিশিয়ান এটা একটা খুবই, খুবই অ্যাট্রাকটিভ ওয়ে আম রেসিডেন্সি এবং প্র্যাকটিস ফিল্ড অ্যাসেসমেন্টের বাইরে। এটা হচ্ছে জাস্ট একটা স্টেপিং স্টোন। কিন্তু অনেকেই আছে যে সবগুলো পরীক্ষায় পাস করেছে কিন্তু রেসিডেন্সি হচ্ছে না। আবার যার দেশে ব্যাক করে ট্রেনিংটাকে আপডেট করে এসে আ প্র্যাকটিস রেডি অ্যাসেসমেন্ট এর জন্য করাটাও ফিজিবল না। তাদের জন্য অ্যাসোসিয়েট ফিজিশিয়ানটা হচ্ছে যে একটা খুবই, খুবই ভালো ওয়ে আউট। এটা করলে আপনার এক তো হচ্ছে যে একটা চমৎকার এমপ্লয়মেন্ট ও হয়ে যাচ্ছে। আবার এখানে একটা কানাডিয়ান ওয়ার্ক এক্সপেরিয়েন্স ও হচ্ছে। এটা আগে ছিল খুবই লিমিটেড স্পট, কিন্তু গত কয়েক বছর ধরে স্পেশালি কোভিড এর পর কানাডাতে তো এখন একিউট ফিজিশিয়ান ক্রাইসিস। তো এখন অ্যাসোসিয়েট ফিজিশিয়ানের পোস্ট প্রচুর ওপেন হচ্ছে। অনেক প্রভিন্স যেখানে আগে এটা ছিল না, যেমন অন্টারিওতে আগে ওরকম ভাবে ছিল না। অন্টারিওতে ওপেন হচ্ছে, হয়ে গেছে অলরেডি বোধহয় এক বছরের মতো হলো। আলবার্টাতে আগেও ছিল, কিন্তু এখন আলবার্টাতে প্রচুর স্পট এখন ওপেন হচ্ছে। তো এটা একটা গুড ওয়ে। তাহলে রেসিডেন্সি একটা ওয়ে, প্র্যাকটিস রেডি অ্যাসেসমেন্ট একটা ওয়ে, এবং অ্যাসোসিয়েট ফিজিশিয়ান ক্লোজ টু বলতে পারেন। সো এই ৩ টা হচ্ছে যে আমাদের কানাডিয়ান লাইসেন্সিং প্রসেস ইন শর্ট। এখন কিভাবে আমরা প্রিপারেশনটা নিব? প্রিপারেটরি ম্যাটেরিয়ালস কি? কতদিন সময় লাগবে বা কি? এটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। এই জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে মেইনলি অ্যাপ্লিক্যান্ট এর আ এ এ এ এটা একদম ডিপেন্ড করে পারসন টু পারসন। কেউ যদি আ একটা লং ক্লিনিক্যাল গ্যাপ থাকে, কেউ যদি কানাডাতে আসার পরে একটা দীর্ঘদিন সময় অন্য কোনো এমপ্লয়মেন্ট এ বা অন্য কোনো কাজে যদি স্পেন্ড করে, তাহলে দেখা যায় কি যে একটা ব্যাপক নলেজ গ্যাপ এবং প্র্যাকটিস গ্যাপ হয়ে যায়। তার জন্য স্টার্ট করাটা একটু ডিফিকাল্ট। আবার কেউ যদি বাংলাদেশে প্র্যাকটিস করতেছিল, আমি জাস্ট বাংলাদেশের এক্সাম্পলটা দিচ্ছি। ধরেন কেউ বাংলাদেশে প্র্যাকটিস করছে বা বাংলাদেশে পোস্ট গ্র্যাজুয়েশন করছে, কানাডাতে আসলো। ইনস্ট্যান্টলি যদি পড়াশোনা শুরু করে দেয় তাহলে কন্টিনিউটিটা থাকছে। তার জন্য ব্যাপারটা হচ্ছে এক ধরনের। সো এটা এই টাইম এবং ডিউরেশনটা ডিপেন্ড করে লিটারেলি পারসন টু পারসন। কিন্তু আম প্রিপারেটরি ম্যাটেরিয়ালস এটা মোর অর লেস ইউনিভার্সাল। তাহলে আমি একটু ফোকাস করছি আ এই প্রিপারেটরি ম্যাটেরিয়ালস এ। ইউএসএমএল এর সাথে কানাডার এক্সামের একটা ডিফারেন্স আছে। ইউএস এর এক্সাম গুলো হচ্ছে মোর স্ট্রাকচারড। কেমন? ইউএসএ তে ১ম এক্সামটা হচ্ছে ইউএসএমএল স্টেপ 1। স্টেপ 1 এ ইউজুয়ালি বেসিক সায়েন্সটা কভার করা হয়। আপনার অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রো, প্যাথো, হিস্ট্রো এই জিনিসগুলো ইনিশিয়ালি কভার করার পর আপনি স্টেপ 2 সিকে তে মেইনলি এটার ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনটাকে জাজ করা হয়। আমি যদি ভুল না হয়ে থাকি। অ্যান্ড দেন আম স্টেপ 3 হচ্ছে অপশনাল, আরেকটু বেটার ক্লিনিক্যাল একটা এক্সাম। কানাডাতে এমসিসি কোয়ালিফাইং 1 এটা হচ্ছে অনেকটা স্টেপ 2 সিকের একটা কানাডিয়ান ইকুইভ্যালেন্ট। স্টেপ 1 এর মতো কোনো এক্সাম কানাডাতে নাই। কোয়ালিফাইং 1 এর ক্ষেত্রে ওরা অ্যাজিউম করে যে আপনার বেসিক ইস স্ট্রং এনাফ, আপনাকে আলাদা করে আর কোনো পরীক্ষা দিতে হবে না। তো এজন্য আ এমসিসি কোয়ালিফাইং 1 পরীক্ষাটা যেটা আমাদের কানাডার অনলি 1 এমসিকিউ পরীক্ষা। এটা যারা স্টার্ট করে আইএমজি রা তারা একটু ডিফিকাল্ট সিচুয়েশন এ পড়ে যায়। কারণ হচ্ছে ইউএসএ তে যেহেতু এই জিনিসটা অনেকটা স্ট্রাকচারড, আপনি ১ম এ বেসিক সায়েন্স আপনার বেসিকটাকে অনেক স্ট্রং করে দেন স্টেপ 2 সিকে স্টার্ট করলেন। তখন অলরেডি আপনি তখন অনেক দূর জেনে গেছেন। কিন্তু কোয়ালিফাইং 1 টা হচ্ছে একদম রাইট অ্যাওয়ে স্টেপ 2 সিকে প্রিপারেশন স্টার্ট করার মতো। এটা একটা চ্যালেঞ্জ। আর প্রিপারেটরি ম্যাটেরিয়ালস আমি যখন প্রিপারেশনটা স্টার্ট করি 2019 এ অ্যাকচুয়ালি 2018 এর শেষে অথবা 2019 এ আমি ছিলাম আসলে খুবই কনফিউজড।
কানাডার পরীক্ষার জন্য একটা ডেডিকেটেড কানাডিয়ান কোয়েশ্চেন ব্যাংক আছে, কানাডা কোয়েশ্চেন ব্যাংক। এখন নতুন আরেকটা আছে এইস কোয়েশ্চেন ব্যাংক, আরো হয়তো একটা দুটো থাকতে পারে। তো আমি যখন কানাডা কোয়েশ্চেন ব্যাংক স্টার্ট করলাম, আমি দেখলাম যে এটা একটা মানে বোগাস। আই মিন এটা এটা খারাপ না, কিন্তু আমি দেখলাম যে আমি যদি এই কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করি, এটা এটা আসলে এটা ওকে, কিন্তু এটা আহ, মানে আপ টু দ্য স্ট্যান্ডার্ড না আর কি। সোজা কথা হচ্ছে এটা, আপনার যদি টার্গেট থাকে স্কোর খুব ভালো করতে হবে, দেন কানাডা কোয়েশ্চেন ব্যাংক এটা একটা খুব একটা ভালো রিসোর্স না। দেন আমি একে ওকে জিজ্ঞেস করা, এই ফোরামে সেই ফোরামে ঘাটাঘাটি করা, রেডিটে যে পোস্ট টোস্ট দেখে আলটিমেটলি বুঝতে পারলাম আমাকে স্টেপ টু সিক এর কোয়েশ্চেন ব্যাংকটাই ফলো করতে হবে। তো সেটা আমি এখানে লিখে রেখেছি যে ইউএসএমএল ওয়ার্ল্ড কোয়েশ্চেন ব্যাংক স্টেপ টু সিকে, এবং আলটিমেটলি এখন আইএমজি রা এটাই ফলো করে। যদিও প্রিপারেশন নিচ্ছে কানাডার পরীক্ষার জন্য, কিন্তু আলটিমেটলি সবার প্রিপারেশনের একদম মেইন স্টে হচ্ছে ইউএসএমএল ওয়ার্ল্ড স্টেপ টু সিকে কোয়েশ্চেন ব্যাংক। এর বাইরে অনেকেই একটা টেক্সট বুক ফলো করে, সেটা হচ্ছে টরন্টো নোটস। টরন্টো নোটসটা হচ্ছে অনেকটা ডেভিডসন অথবা হ্যামিল্টন বেইলির মতো একটা বিশাল একটা বুক। এখানে ক্যানাডিয়ান গাইডলাইন্স, রেকমেন্ডেশনস এই জিনিসগুলো ভরা থাকে, প্রচুর ডেসক্রিপটিভ কথাবার্তা। টরন্টো নোটস এটা একটা গাইড হিসেবে ভালো, রেফারেন্স বুক হিসেবে খারাপ না, কিন্তু আলটিমেটলি আপনাকে যেতে হবে কোয়েশ্চেন ব্যাংকেই। এবং এর সাথে যদি আপনি সাপ্লিমেন্ট হিসেবে বোর্ড এন্ড বিয়ন্ড অথবা অনলাইন মেডের এই ভিডিওগুলো যদি শুনেন এবং এগুলো লেকচার নোটস গুলো যদি ফলো করেন, দেন ইভেন বেটার। আমি পার্সোনালি যেটা করেছি যে আমি যখন প্রিপারেশন স্টার্ট করি, আমি দেখলাম যে না, ক্যানাডা কোয়েশ্চেন ব্যাংক দিয়ে তো আমার হচ্ছে না, আমি যেখানে যেতে চাই ওখানে আমাকে নিতে পারবে না। দেন আমি স্টেপ টু সি কে প্রিপারেশন নেওয়া স্টার্ট করলাম। স্টেপ টু সি কে প্রিপারেশন নেওয়া স্টার্ট করার পরে আমার মনে হলো যে আমি স্টেপ টু সি কে কেন দিচ্ছি না, আমি তো ইউএসএমএল ওয়ার্ল্ড কোয়েশ্চেন ব্যাংকে আমি সলভ করছিলাম। দেন আমি তখন স্টেপ টু সি কেটা আমি আগে এপিয়ার করলাম। আমি প্রথমে স্টেপ টু সি কে দিয়েছিলাম, এটা অনেকটা মডেল টেস্ট হিসেবে দিয়েছিলাম বা মক টেস্ট হিসেবে দিয়েছিলাম। আমি ভাবলাম যে ওকে ফাইন, আমি স্টেপ টু সি কে দিয়ে দেন আমি কোয়ালিফাইং ওয়ানটা দিব। একটা খুব এক্সপেন্সিভ মক টেস্ট হিসেবে এটা আমার একটা প্র্যাকটিস হয়ে যাবে, প্লাস আমি তো সার্টেন ছিলাম যে স্টেপ টু সি কে দেওয়ার পর যদি আমি কিউ ওয়ান পরীক্ষাতে এপিয়ার করি আমার স্কোর খুব ভালো আসবে। তো আমার স্কোর খুব ভালো এসেছিল কিউ কোয়ালিফাইং ওয়ানে, এবং আমি মনে করি যে ইউএসএমএলই প্রিপারেটরি মেটেরিয়ালস গুলো ইউজ করার কারণেই আমার কোয়ালিফাইং ওয়ানের স্কোর ছিল আসলে খুবই ভালো। এটা পরবর্তীতে আমাকে অনেক হেল্প করেছে আর কি। এই আম, এর বাইরে বোর্ড এন্ড বিয়ন্ড ভিডিওস, অনলাইন মেডেড প্লাস আদার্স, অনেক কোর্স আছে, অনেক এটা এটা একটা পার্সন পার্সন ভ্যারি করে, যার যেটা ভালো লাগে আর কি। কিন্তু এটাই হচ্ছে একদম মেইন স্টে অফ প্রিপারেটরি ম্যাটেরিয়ালস। এন্ড দেন অস্কির জন্য যেটা, আম, এটার জন্য সেম অনেক প্রিপারেটরি কোর্স আছে। অনেকেই আছে যে কোর্সগুলোর জন্য সাবস্ক্রাইব করে, প্লাস আপনি গিকি মেডিক্স ইউটিউবে অনেক ভিডিও, এটা জাস্ট একটা অস্কি টেস্ট। যারা প্ল্যাব টুর অস্কি দিয়েছো অথবা এএমসি পার্ট টু, অনেকটা এক্স্যাক্টলি ওইটাই। কিন্তু এটা যেহেতু আইএমজি দেরকেই দিতে হয় অনলি, তো এটা আইএমজি দের উপর, এটার জন্য কোনো ফিক্সড ক্যানাডিয়ান কোনো গাইডলাইন নাই। আহ, এটা এটা ডিপেন্ড করে আসলে পার্সন টু পার্সন, তার রেডিনেস, তার ক্লিনিক্যাল এক্সপার্টিস সেটার উপরে। কিন্তু আমি পার্সোনালি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি আমি একটা প্রিপারেটরি কোর্সে সাবস্ক্রাইব করেছিলাম, ঠিক আছে, সেটা আমি ফলো করেছি। প্লাস এই যে ফ্রি যতগুলো রিসোর্স আছে ইউটিউবে, গিকি মেডিক্স এটা সেটা এগুলা করলাম। প্লাস আমি আমার ফ্রেন্ডদের সাথে একটা গ্রুপ ইয়ে করে এই কেসগুলো প্র্যাকটিস করতাম, এভাবে আমি এটা করেছিলাম আর কি। এই পরীক্ষাগুলোর ফি এগুলো কোয়াইট এক্সপেন্সিভ। এমসিসি কোয়ালিফাইং ওয়ানের ফি হচ্ছে এখন বোধহয় 1400 ক্যানাডিয়ান ডলারের মতো। ন্যাক অস্কির ফি হচ্ছে আম, আম, 3500 ক্যানাডিয়ান ডলারের মতো আর কি, রাফলি। তো এই পরীক্ষাগুলো এক্সপেন্সিভ, এটাই। আর হচ্ছে যে এই প্রিপারেটরি ম্যাটেরিয়ালস গুলো এক্সপেন্সিভ। তো আমার সাজেশন হচ্ছে যে এই যে আমরা যদি খুব স্পেসিফিক হই এবং আমরা যদি ডিসিশন নিই যে ওকে ফাইন আমি এটাই ইউজ করব, আমি একটা বা দুইটাই ব্যবহার করব, তাহলে আমাদের উচিত হচ্ছে যে সবচেয়ে বেস্ট রিসোর্স যেটা সেটাই ব্যবহার করা, যাতে করে ডুপ্লিকেট না হয় অথবা আমি খুব বেশি সপায়ন না করি আর কি। আম, এই এটাই হচ্ছে যে ইন শর্ট প্রিপারেটরি ম্যাটেরিয়ালস। এখন চ্যালেঞ্জ কি, এটা আসলে অনেক চ্যালেঞ্জ সত্যি কথা বলতে গেলে। নাম্বার ওয়ান চ্যালেঞ্জ হচ্ছে আনসার্টেনিটি। আমি এটাই বলবো যে ক্যানাডিয়ান এক্সামের মেইন চ্যালেঞ্জ হচ্ছে আনসার্টেনিটি। কারণ রেসিডেন্সি স্পট খুবই খুবই লিমিটেড। যদিও প্রতিটা প্রোগ্রামের জন্য একটা আইএমজি কোটা থাকে যে এতটা সিট আইএমজি দের জন্য রিজার্ভড। ক্যানাডাতে দুই ধরনের আইএমজি আছে। এক ধরনের আইএমজি হচ্ছে আমাদের মতো আইএমজি যারা পিওর আইএমজি,
ফরেন কান্ট্রিতে জন্ম এবং ফরেন কান্ট্রিতে ট্রেনিং, দেন ক্যানাডাতে আমরা এসেছি। আমরা হচ্ছে এক ধরনের আইএমজি। আবার আরেক ধরনের আইএমজি আছে যারা ক্যানাডিয়ান সিটিজেন, বর্ন এন্ড ব্রট আপ ক্যানাডাতে, কিন্তু ক্যানাডার মেডিকেল স্কুলে চান্স না পাওয়ার কারণে, কারণ ক্যানাডাতে মেডিকেল স্কুলও খুব লিমিটেড, এখানে ঢোকাটা খুবই টাফ। তো যদি দেখা যায় তাদের মানে এখানকার একটা বড় অংশ যেটা করে যে ওকে ফাইন, অনেক বছর ধরে এমকেট প্রিপারেশন নিলাম, প্রি মেড কোর্স করলাম, কিন্তু মেডিকেল কলেজে চান্স পেলাম না, দেন আমরা এখানে কি করে ওরা তখন চলে যায় হচ্ছে ক্যারিবিয়ানে অনেকগুলো মেডিকেল স্কুল আছে, আয়ারল্যান্ডে চলে যায়, ইউকে তে চলে যায়, কেউ কেউ চলে যায় অস্ট্রেলিয়াতে। এবং এই গ্র্যাডরা অস্ট্রেলিয়া থেকে, ইউকে থেকে, আয়ারল্যান্ড থেকে ওরা তখন ওদের মেডিকেল স্কুলটা শেষ করার পরে ক্যানাডাতে চলে আসে, এবং ওদেরকে ওরাও কিন্তু আইএমজি হিসেবে ট্রিটেড হয়। এবং আমরা যখন কার্মস এর জন্য অ্যাপ্লিকেশন করি, যদিও কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই যে আমিও আইএমজি, আমি পড়াশোনা করেছি বাংলাদেশে, আমার ট্রেনিং বাংলাদেশে, আমিও যেমন আইএমজি, আবার যে ছেলেটা বা যে মেয়েটা ক্যানাডাতে বর্ন এন্ড ব্রট আপ, কিন্তু ট্রেনিং এবং পড়াশোনা এবং ট্রেনিং হচ্ছে অস্ট্রেলিয়াতে বা ইউকে তে বা আয়ারল্যান্ডে এবং ক্যারিবিয়ানের থেকে তো হাজার হাজার, তো ওরাও হচ্ছে আইএমজি। কিন্তু দেখা যায় কি, মানে এটা হচ্ছে টোটাল আনঅফিসিয়াল, যেহেতু তাদের বর্ন এন্ড ব্রট আপ ক্যানাডায়, তাদের এক্সপিরিয়েন্স ক্যানাডায়, দেখা যায় কি যে তাদের ওভারঅল অ্যাপ্লিকেশনটা হয় আমাদের থেকে অনেক স্ট্রং। এবং ইউকে ট্রেনিং বা যেমন আপনি যদি ইউকের একটা মেডিকেল কলেজ থেকে পাশ করেন, অথবা অস্ট্রেলিয়া থেকে পাশ করেন, বা আয়ারল্যান্ড থেকে পাশ করেন, তো ডেফিনেটলি ওরা এবং ওরা বেশিরভাগ ক্ষেত্রে ওরা থাকে রিসেন্ট গ্র্যাড। তো দেখা যায় যে যদিও আমরাও আইএমজি, ওরাও আইএমজি, ওরা আমাদের থেকে প্রেফারেন্সিয়ালি ট্রিটেড। এবং আলটিমেটলি যদি আমরা দেখি যে একটা স্ট্যাটিস্টিক্স, এই বছর 500 আইএমডি ম্যাচিং হয়েছে, আলটিমেটলি 500 এর ভিতরে 400ই হচ্ছে যে ক্যানাডিয়ান স্টাডি অ্যাব্রোড। ওদের ক্যাটাগরিটাকে আমরা বলি যে সিএসএ, ক্যানাডিয়ান স্টাডি অ্যাব্রোড, এই ক্যাটাগরি। তার মানে যারা পিওর আইএমজি আমার মতো বা আপনাদের মতো, আমাদের জন্য আসলে স্কোপ রিয়েলি লিমিটেড। এবং এই যে একটা আনসার্টিনিটি, আমি একটা প্রসেস স্টার্ট করব, দেন আমি প্রসেসটা শেষ করব, আমার সাকসেস রেট অ্যাকচুয়ালি কতটুকু, এই আনসার্টিনিটিটা আপনাকে প্রথম দিন থেকে তাড়া করবে, এবং শেষ দিন পর্যন্ত আনসার্টিনিটি আপনার ভিতরে থাকবে। এটাই হচ্ছে নাম্বার ওয়ান চ্যালেঞ্জ আমি মনে করি। এর বাইরে আরো কিছু চ্যালেঞ্জ আছে, প্রিপারেশন এবং গাইডেন্স। এই যে আমি এটা বললাম যে যদিও অনেক বছর ধরেই কানাডার পরীক্ষাগুলো ইউএসএমএল এর মতো করেই সাইড বাই সাইড হয়ে যাচ্ছে, কিন্তু ফিক্সড ওরকম কোনো ক্যানাডিয়ান রিসোর্স নেই। এই জন্য যারা মানে অনেকেই ফলো করে হচ্ছে ইউএস প্রিপারেটরি ম্যাটেরিয়ালস গুলো, এবং যারা ইউএস ম্যাটেরিয়ালস গুলো ফলো করে না তারা আলটিমেটলি ধরা খায়। এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আর কি। তো এটা অনেকটা ওভারকাম করা যায় যদি আপনি ইউএসএমএল প্রিপারেশনটা যদি আপনি সাইড বাই সাইড নিয়ে নিতে পারেন আর কি। তো এটা গেল একটা জিনিস। আর কস্ট, এটা এটা একটু প্রহিবিটিভ এই কস্টটা। কারণ হচ্ছে যে কানাডাতে কস্ট অফ লিভিং এখন অনেক হাই। ২ নাম্বার হচ্ছে যে ন্যাকস ন্যাকস্কি দেওয়ার জন্য আপনাকে কানাডাতে আসতে হবে, এবং এই পরীক্ষাগুলো আম এটাই এই কস্ট তো অলওয়েজ হাই। প্রিপারেটরি ম্যাটেরিয়ালস গুলো, ইওয়ার্ল্ড এর ফি আছে, পরীক্ষাগুলোর কস্ট। তো এটাই এইগুলো হচ্ছে যে অ্যাজ এ হোল আমি মনে করি বিগ চ্যালেঞ্জ। কিন্তু সবকিছু আসলে ওভারকাম করা যায় যদি আপনি ডিটারমাইন্ড হন। এখন তাহলে একজন বাংলাদেশী গ্র্যাড যে রিসেন্ট পাস করেছে, অথবা যার বাংলাদেশে একটা ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স আছে, যে মিড ক্যারিয়ারে বাংলাদেশ থেকে কানাডাতে এসে ক্যারিয়ার সুইচ করতে চায়, ২ ধরনের অ্যাপ্লিক্যান্টই আমি মনে করি যে খুব কমন। তারা এখন কি করবে? তাদের জন্য আমার একটা খুব ছোট্ট জীবন থেকে নেয়া অ্যাডভাইস হচ্ছে যে সাইড বাই সাইড আরেকটা এভিনিউ বা আরেকটা রাউট ওপেন রাখা। সেটা হচ্ছে ইউএসএমএল স্টেপস গুলো। এটা আমি বুঝতে পেরেছি অনেক শেষে যে যদিও আমি ইউএসএমএল ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করেছি আমার স্টেপ টু কোয়ালিফাইং ওয়ান পরীক্ষার জন্য, কিন্তু আমি আসলে একসময় খুবই কনফিডেন্ট ছিলাম যে ওকে, আমার স্কোর যদি খুব ভালো থাকে কোয়ালিফাইং ওয়ানে, আমার যদি স্কোর যদি খুব ভালো থাকে ন্যাক অস্কিতে, আমাকে কে আটকাবে? কিন্তু আলটিমেটলি আমি তো আটকেছি। 2021 এ আমার ম্যাচিং হয়নি, 22 তে আমার হয়নি। আ- তখন আমি বুঝলাম যে ও নো, আমি তো ঝামেলার ভিতর পড়ে গিয়েছি। তখন আমার মনে হয়েছে যে আমি যদি ওই সময়ে স্টেপ 1 টা যদি করে রাখতাম, আ এবং ইসি-20 সার্টিফিকেশনের প্রসেস গুলো যদি সাইড বাই সাইড করে রাখতাম, এটা অবশ্যই কস্টলি, অবশ্যই আ একটা এক্সট্রা এফোর্ট আমাকে দিতে হবে। কিন্তু আমি যদি এটা যদি করতাম ওই সময়টায়, তাহলে আমার হয়তো ১ থেকে ২ বছর সেভ হতো। কারণ আপনাকে যদি সেইম স্টাডি ম্যাটেরিয়াল পড়তে হয় স্টেপ টু সিক এর জন্য এবং কোয়ালিফাইং 1 এর জন্য, তাহলে ২ টা পরীক্ষা দিতে তো কোনো সমস্যা থাকার কথা না। অবশ্যই কস্ট একটা ইস্যু। কস্ট যদি আমি ওভারকাম করতে পারি।
আর কেউ যদি স্টেপ 1 টা যদি দিয়ে দিতে পারে আগে বা পরে, দেন তাহলে তো ইভেন বেটার। আপনার যদি স্টেপ 1 দিয়ে যদি কেউ কোয়ালিফাইং 1 এপিয়ার করে তার তো বেসিক কারণ এটা হচ্ছে আমার বটম লাইন যে আপনি চাইলে ইউএসএমএল স্টেপস গুলো সাইড বাই সাইড দিতে পারেন। এটা হচ্ছে কানাডিয়ান আনসার্টেনিটিটাকে ওভারকাম করার একটা ওয়ে। যে আপনি তখন কানাডিয়ান ম্যাচিং এর জন্য অ্যাপ্লিকেশন করলেন, সাথে ইউএসএমএল এর জন্যও করলেন, যেখানে আপনার হয়। আর এটা তো আমি বললাম যে ইউএস এর ম্যাচ ডে হয় ইউজুয়ালি কানাডার ম্যাচ ডে এর 1 উইক আগে। তো আপনি যদি ইউএসএ তে ম্যাচ হয়ে যায় দেন ফাইন, আপনি ইউএসএ তে মুভ করলেন। দেন আর যদি না হয় তো কানাডা তো আপনার আছেই। আরেকটা আ ইস্যু যেটা আমি বলব যে কানাডার জন্য যেটা ডিসঅ্যাডভান্টেজিয়াস অনেক আইএমজির জন্য যেটা, সেটা হচ্ছে যে আপনাকে কানাডার যে লাস্ট স্টেপ রেসিডেন্সি অ্যাপ্লিকেশন এটা করার জন্য একটা এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে ইদার কানাডিয়ান সিটিজেন হতে হবে অর পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে অর রেফিউজি হতে হবে। মানে আই মিন ভ্যালিড স্ট্যাটাস থাকতে হবে। কিন্তু ইউএসএ তে কিন্তু ওইরকম কোনো কিছু নাই। তার মানে যদি এমন হয়ে থাকে যে আপনি বাংলাদেশ থেকে চিন্তা করছেন যে আপনি ক্যারিয়ার করবেন, কানাডায় যাব না ইউএসএ তে যাব। যদি আপনার একটা সার্টেইন পাথওয়ে থাকে যে না আমার কানাডাতে একটা সিটিজেনশিপ পাথওয়ে আছে আমার সামনে বা আমি হয়তো ইন এ ইয়ার অর 2 আমি কানাডার একটা রেসিডেন্সি পারমিট আমি রেসিডেন্সি বলতে বোঝাচ্ছি যে আমার ইদার সিটিজেনশিপ অথবা পার্মানেন্ট রেসিডেন্সি আমার হয়ে যাবে বা আমি ওই ওয়েটা আমার আছে, দেন কানাডা হচ্ছে যে একটা ওয়ে। কিন্তু এটার যদি কোনো অপশন না থাকে আমি বলব যে এটা একটা চ্যালেঞ্জিং কারণ আম আপনাকে একদম ফাইনাল রেসিডেন্সি অ্যাপ্লিকেশন যখন করবেন তখন আপনাকে ওদের একটা মেইন রিকোয়ারমেন্টই হচ্ছে যে আপনাকে হতে হবে কানাডিয়ান রেসিডেন্ট অথবা কানাডিয়ান পার্মানেন্ট সিটিজেন। তো কিন্তু ইউএসএ তে তো এটা নাই। তার মানে ইউএসএ টা আপনার জন্য অনেক 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 বেশি ফ্লেক্সিবল। জাস্ট আপনাকে হচ্ছে যে পরীক্ষাটা দেওয়া। এটাই এই হচ্ছে ব্যাপার। আম এটুকুই আম আমার আমার আ এত এই ৫ বছরের এক্সপেরিয়েন্স এটাই আমার বলে যে কেউ যদি ডিটারমাইন্ড থাকে ইউজুয়ালি ৪ থেকে ৫ বছর এটা কানাডার জন্য একটা স্ট্যান্ডার্ড টাইম। বেশিরভাগ ক্ষেত্রে এর থেকে বেশি সময়টাই লাগে। কিন্তু কেউ যদি ডিসিশন নেয় যে না আমি একদমই ডিটারমাইন্ড প্লাস আমার স্টেপ গুলো আমি জানি। আমি কোথায় যাব, কি করব, আমার রিসোর্স গুলো আমি কনফার্ম যে আমি এটা ফলো করব। এবং যদি একটা গুড কমিউনিকেশন যদি ইনভলভ থাকে আমি মনে করি যে এটা ওভারকাম করা যায়। এখানে কোনো মিস্ট্রি নাই, এখানে কোনো কিছুই না। সবকিছুই ওপেন এবং সবকিছুই ক্লিয়ার কাট। প্লাস কেউ যদি একটা অল্টারনেট রাউট ওপেন রাখে যেমন ইউএসএমএলই তাহলে তো তার জন্য ব্যাপারটা হয়ে যাবে অনেক ইজি। আম আমি এখন ডক্টর ফায়াজ এবং ডক্টর আয়েশাকে আম মাইক ছেড়ে দিচ্ছি যে ওদের যদি কোনো কোয়েশ্চেন থাকে। থ্যাংকস। Uh, thank you for sharing your journey. Before we move on to our next session, I would like to talk about the organization that made this wonderful webinar possible, which is Premier Assembly. Premier Assembly is a non-profit organization founded by Dr. Abdullah Al Masood in 2015. Initially, Premier Assembly started as an organization to help guide Bangladeshi medical school graduates who wanted to pursue residency in the United States. At first, it started with Step 1 batch, then it progressed to Step 2 batch, but now it has extended beyond that to OET batch, Step 3 batch. And apart from that, we also have residency batch to help out aspirants with residency application, interview skills, letter of recommendation, how to communicate with letter writers, and so on. We also have journal club, research groups to help out with research, facilitation of clinical experience and workshops. All the classes for Step 1, Step 2 CK, and residency batches are personally taken by Dr. Abdullah Masood sir. We also have a mental health support group where students who are struggling can reach out to us in this tumultuous journey. Recently, we have started counseling careers outside USA, like UK, Australia, and Canada. There's also guidance beyond residency into fellowship. In addition to the educational efforts, GMSM is also dedicated to making a positive impact in the broader community, both in the United States and in abroad. We have recently donated to the victims affected by the recent flash floods in Bangladesh and struggle for democracy. So if anyone have any queries about the organization or seeking any help or just want to be involved, feel absolutely free to contact Dr. Abdullah Al Masood sir on Facebook or WhatsApp, and he would be happy to help you out. The next session of this webinar will be conducted by Dr. Aisha Siddiqa Rina Apu. So, Dr. Aisha Siddiqa Apu, please come and moderate the next session. Thank you, Dr. Fayaz, and thank you so much, Dr. Novel Minhas.
শুনতেছিলাম আপনার প্রেজেন্টেশনটা এবং দেখতেছিলাম। তো আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আপনি ভালো কমিউনিটি বলতে কি বোঝাচ্ছেন, মানে এটার সাথে কিভাবে মানে কানেক্টেড হওয়া যায়, লাইক কোনো অনলাইন টিউটরিং, অনলাইন কোচিং, অথবা নিজেদের মধ্যে কোনো উম, মানে নিজেদের মধ্যে কোনো কমিউনিটি খুঁজে নেওয়া। মানে আমি ভালো কমিউনিটিটা আমি বুঝতেছি না, এটা যদি একটু ভালোভাবে বলতেন, যেহেতু এটার উপকারিতা থ্যাংকস অনেক ডক্টর বেশি। আয়শা। ইয়া এজন্য সো এটাতে আসলে কিভাবে কানেক্টেড হওয়া যায়? ওকে, সো প্রথম কথা হচ্ছে যে এই জার্নিটা যেহেতু এটা শুধু শুধু ক্যানাডার জন্যই না, এটা ক্যানাডা হতে পারে, ইউএসএ হতে পারে, অথবা যারা ইউকে অথবা অস্ট্রেলিয়ার জন্য, এটা আপনি খুব শর্ট টাইম এটা আপনি শেষ করতে পারবেন না, এটা ইম্পসিবল, রাইট? যেমন ধরেন ইউএসএ তে আপনাকে অনেকগুলো স্টেপস দিতে হচ্ছে, ক্যানাডাতে আপনাকে অনেকগুলো স্টেপস দিতে হচ্ছে, শুধু এক্সামটাই এখানে মেইন না। যখন আমি প্রসেসটা স্টার্ট করি তখন আমার কাছে মনে হচ্ছিল যে ওকে ফাইন, আমি কানাডার পরীক্ষাগুলো কুইকলি শেষ করে ফেলবো, যেটা আসলে কুইকলি শেষ করা যায়, আপনি 2 বছরের ভিতরে দুটো পরীক্ষা দিয়ে দিতে পারবেন। কিন্তু আমি মনে করি যে মেইন চ্যালেঞ্জটা হচ্ছে পরীক্ষাগুলো শেষ করার পরে। এবং সেম থিং হয়তো ইউএসএ তেও, রাইট? আপনি যখন স্টেপ 1 শেষ করবেন, স্টেপ 2 সিকে শেষ করবেন, ইসিএমজি সার্টিফিকেশন পেয়ে গেলেন, চ্যালেঞ্জ শুরু হয় আসলে এরপর। আমি মনে করি যে রেসিডেন্সি অ্যাপ্লিকেশনটা আপনি কেমন করে করবেন, এটাই হচ্ছে রিয়েল চ্যালেঞ্জ। কারণ আপনার স্ট্রেংথ এবং আপনার উইকনেস বুঝে প্রোগ্রাম সিলেকশন করা, এবং সেই প্রোগ্রামটাকে বেস করে আপনার আপনার রেজুমি, পার্সোনাল স্টেটমেন্ট রেডি করা, এবং রাইট প্রোগ্রাম সিলেকশন করা, অ্যাপ্লিকেশন করা, দেন ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া, এই যে প্রসেসটা, আমি বলবো যে এটা এক্সামের থেকে বেশি হার্ড। এটা এবং এটা সেম জিনিস ক্যানাডার জন্য। ক্যানাডা তো, আপনি ক্যানাডার পরীক্ষাগুলো অ্যাপারেন্টলি অনেক হার্ড, ক্লুলেস, আপনি সেই পরীক্ষাগুলো শেষ করবেন, কোয়ালিফাইং ওয়ান, অস্কি, দেন শুরু হয় হচ্ছে যে মেইন চ্যালেঞ্জটা। আপনাকে আপনার প্রপার আপনাকে রাইট জায়গাতে অবজারভারশিপ শ্যাডোয়িং করতে হবে, রাইট লেটার অফ রেকমেন্ডেশন নিতে হবে, এক্স্যাক্টলি ইউএস এর মতো করে রাইট প্রোগ্রাম সিলেকশন করতে হবে, রাইট ওয়েতে আপনার রেজুমিটাকে রেডি করতে হবে, এবং আপনাকে আপনার ইন্টারভিউ প্রিপারেশন, পার্সোনাল স্টেটমেন্ট, এই জিনিসগুলোকে আপনার স্ট্রেংথ এবং উইকনেস কে বেস করে করে, এই পার্টটা আমার কাছে মনে হচ্ছে কানাডার জন্য সেম ইউএস এর মতো মেইন চ্যালেঞ্জিং। তাহলে দেখা যাচ্ছে কি যে এই প্রিপারেশনটা আসলে দুটা পার্ট, একটা হচ্ছে যে রিয়েল এক্সাম, এবং আরেকটা হচ্ছে যে পোস্ট এক্সাম। এটা হচ্ছে আপনাকে রেডি করবে আপনার রিয়েল রেসিডেন্সির জন্য, আর কানাডার জন্য সেম, আপনাকে ইদার রেসিডেন্সি অথবা প্র্যাকটিস রেডি অ্যাসেসমেন্টের জন্য। এবং এই জিনিসটা শর্ট টাইমে আসলে ইম্পসিবল। আপনার, আপনি যদি উজাইন বোল্ট হন তাহলেও আপনার 2 থেকে 3 বছর, 3 থেকে 4 বছর লেগে যাবেই রিসেন্ট গ্র্যাডদের জন্য। আর যারা আমার মতো আহ, বাংলাদেশে একটা সার্টেন টাইম শেষ করে মিডল অফ দ্য লাইফে ক্যানাডাতে আসে বা ইউএসএ তে আসে, তাদের জন্য তো ব্যাপারটা আরো অনেক বেশি চ্যালেঞ্জিং। তাকে অ্যাট দ্য সেম টাইম এক্সামের প্রিপারেশন নিতে হবে, অ্যাট দ্য সেম টাইম পোস্ট এক্সাম যে যে জিনিসগুলো আমি বললাম, মোর ইম্পর্টেন্ট দেন দ্য এক্সামস, সেটাও নিতে হবে। প্লাস আপনাকে মোটিভেটেড থাকতে হবে, আপনাকে ট্রাই করতে হবে যে আপনি যাতে কোনোভাবে অফ ট্র্যাক না হয়ে যান। কারণ আপনার ফ্যামিলি রেসপন্সিবিলিটি, আপনার আদার রেসপন্সিবিলিটি, কারণ আমি তো আর এখন, এটা তো বাংলাদেশে যখন আমরা ইন্টার্ন করতাম আমরা শুধু ইন্টার্নই করতাম, কিন্তু এটা তো ডিফারেন্ট। বাংলাদেশে যখন ইন্টার্নশিপ শেষ করে কেউ একজন এফসিইউ পার্ট ওয়ানের জন্য প্রিপারেশন স্টার্ট করে, সে শুধু ওটাই করে। কিন্তু মিডল অফ দ্য লাইফে যখন আপনি ইউএসএ তে আসবেন বা কানাডাতে আসবেন, তখন আপনার কত রকমের স্ট্রাগল, পরীক্ষাগুলো এক্সপেন্সিভ, এটার এক্স্যাক্টলি। সো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে রাইট গ্রুপ অফ পিপলের সাথে ইনভলভ থাকা। এটাই আমি মেন করছি যে রাইট কমিউনিটি। এটা হতে পারে আপনার নেইবার, এটা হতে পারে আপনার ফ্রেন্ড, এটা হতে পারে আপনার আপনি যে মেডিকেল কলেজ থেকে আসছেন, অথবা আপনি যেখান থেকে আসছেন সেই জায়গার ফ্রেটার্নিটি, এটা হতে পারে আপনি কোনো একটা কোচিং সেন্টারের সাথে যদি ইনভলভ হন, সেই কোচিং সেন্টারের ফ্যাকাল্টিরা। এটা, আমরা এখন সবাই অ্যাডাল্ট, আমরা এখন সবাই বুঝতে পারবো যে কোন কমিউনিটিটা আপনার জন্য সাপোর্টিভ। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি এটা হাড়ে হাড়ে টের পেয়েছি আমার জার্নির প্রতিটা স্টেপে। আমি প্রথমে আমি বলেছিলাম যখন আমি ক্যানাডা প্রিপারেশন স্টার্ট করি, আমি লিটারালি ছিলাম ক্লুলেস। দুইটা কারণে, একটা কারণ হচ্ছে যে ক্যানাডাতে ইউএস এর মতো অতটা অর্গানাইজড এবং স্ট্রাকচার্ড বাংলাদেশি কমিউনিটি এখানে নাই। আর 2 নম্বর ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের এই কমিউনিটির অল্প কিছু মানুষই রেসিডেন্সি করছে,
বা প্র্যাকটিস করছে এবং তারা মানে মানে ইউএস এর মতো করে মানে ওরকম রেগুলার বেসিসে মিট আপ হওয়া, রেগুলার কমিউনিটি, এই জিনিসটা কানাডাতে টু সাম এক্সটেন্ট এটা মানে নাই আর কি। সোজা কথা হচ্ছে এটা নাই। বা আমি আমি যখন শুরু করি 2018-এ, তখন আমি ওরকম ভালোভাবে এটা আমি পাইনি। আর 2 নম্বর, সবাই বিজি। আমার কাছে মনে হয়েছে যে আম, মানে প্রত্যেকটা পার্সনের পার্সপেক্টিভ ডিফারেন্ট, তার নিডস ডিফারেন্ট, তার প্রিপারেশনটার ইয়েটাও হবে ডিফারেন্ট, রাইট? তো সেটা অনুযায়ী গাইড করা, কেউ তো আর অত লম্বা সময় নিয়ে বসে নাই। আর আপনি তো র্যান্ডম কাউকে অ্যাপ্রোচও করতে পারবেন না যে ভাই বা আপু, আপনি আমাকে একটু বলেন তো দেখি। আপনি হয়তো একবার দুইবার approach করতে পারবেন, রাইট? কিন্তু একটা লম্বা সময়ের জন্য আপনাকে গাইড করবে, আপনাকে আপনার স্টেপ গুলো সম্পর্কে, এই জন্য এটা একটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি একটা রাইট কমিউনিটির সাথে থাকবেন। এই লম্বা জার্নির মাঝখানে কেউ যদি একবার আপনাকে এই কথাটা বলে বসে যে এই যে প্রিপারেশন নিচ্ছ, এটার তো আউটকাম তো খুব খারাপ, কানাডাতে তো কারো রেসিডেন্সি হয় না, আমি তো আমার জীবদ্দশায় দেখিনি কানাডাতে কেউ রেসিডেন্সি করছে, বাংলাদেশি তুমি কানাডার রেসিডেন্সি জীবনও পাবা না, এরকম কথা আমি শুনতে শুনতে 2018-2019-এ আমার কাছে মনে হচ্ছে ধুর, আমি এটা চেঞ্জ করে আমি নার্সিং বা অন্য কোনো ERDMS অথবা পাবলিক হেলথ অথবা ওদিকে আমি চলে যাই। এই জিনিসটা আপনি কানাডাতে অনেক বেশি ফেস করবেন, কারণ যেহেতু কানাডাতে এটা ডিফিকাল্ট। এবং এটা শুধু বাংলাদেশি কমিউনিটির ক্ষেত্রে না, এটা পাকিস্তানি কমিউনিটি, ইন্ডিয়ান কমিউনিটি, সব ক্ষেত্রে সেম। যেহেতু চ্যালেঞ্জ বেশি, এই জন্য ডিস্ট্রাকশনও বেশি, এখান থেকে আউট অফ ট্র্যাক হয়ে যাওয়ার পসিবিলিটিটা বেশি। সেজন্য অ্যাজ এন অ্যাপ্লিকেন্ট আপনাকে বুঝতে হবে যে আপনি যদি ডিটারমাইন্ড থাকেন যে না আমি নর্থ আমেরিকাতে ডাক্তারিই করব, আপনি যদি আপনার চলার পথে এমন কোনো মানুষকে পেয়ে যান যারা এই ধরনের ডাউটফুল কথাবার্তা আপনাকে বলবে, তাহলে তাদের কাছ থেকে দূরে সরে যাওয়াটা হচ্ছে যে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে যে রাইট পার্সন খুঁজে বের করা। এখন রাইট পার্সন কেমন করে খুঁজে বের করবেন? আমি তো বলছি যে এটা আপনার ফ্র্যাটার্নিটিতে হতে পারে, আপনার সিনিয়র হতে পারে, বা এখন প্রচুর বাংলাদেশি কোচিং সেন্টার আছে, এদের থ্রুতে এটা হতে পারে। আমি এখন আমার একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স বলছি। 2021-এ আমি ফার্স্ট টাইম ক্যানাডা অ্যাপ্লিকেশন করি, হয়নি। আমার কাছে মনে হয়েছে যে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, কারণ জীবনে আমার এর আগে কখনো রিজেকশন আসেনি। আমি যখন বাংলাদেশে বিসিএস পরীক্ষা দেই, আমি ইন্টার্নি করতে করতে বিসিএস দিয়েছিলাম, চোখ বন্ধ করে বিসিএস হয়ে গেছে। বাংলাদেশে আমি পার্ট 1 সার্জারিতে দিয়েছিলাম, পার্ট 1 মেডিসিনে দিয়েছিলাম পরবর্তীতে। মানে আমার মনে পড়ে না যে আমি 3-4 মাসের বেশি এগুলোর পিছনে সময় দিয়েছি আমি। বাংলাদেশে আমি এমডি এন্ডোক্রাইনোলজি দিয়েছিলাম, ঠিক আছে। গভর্নমেন্ট ক্যান্ডিডেট হিসেবে তো মাত্র 3টা সিট বিএসএমইউ তে। আমার কখনো কোনো ফেলিউর ছিল না বাংলাদেশে, কিন্তু কানাডাতে আমি এসে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে আনম্যাচড। আমার তো বিশ্বাস হচ্ছে না, আল্লাহ এটা কি হলো। দেন আমি তো আনগাইডেড ক্লুলেস হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। তখন আমি ইউএসএমএল প্রিপারেশন স্টার্ট করি। আমার স্টেপ 2 কি আগেই দেওয়া ছিল, কিন্তু তখন আমি স্টেপ 1টাও দিয়ে দিলাম। কিন্তু ওই সময় ছিল কানাডাতে কোভিড রেস্ট্রিকশন, সবকিছু বন্ধ, কানাডা থেকে ইউএসএ যাওয়ার বর্ডারটাও ছিল ক্লোজড। 2022-তে আমার সাথে ইউএসএ তে কাজ করে এমন কিছু ফিজিশিয়ানের পরিচয় হলো। আমি প্রথমে ফ্লোরিডাতে গেলাম, ডক্টর আতিকুজ্জামানের সাথে প্রথম কিছুদিন আমি কাজ করলাম। উনি আমাকে মানে অনেক ভালোভাবে এনকারেজ করলেন। এটা ছিল একটা। 2022 ডিসেম্বর মাসে আমাকে আমার একজন ফ্রেন্ড বলল যে তুমি ডক্টর মাসুদ ভাইয়ের সাথে আলাপ করো, উনি তোমাকে আরো বেটার গাইড করতে পারবে। আমি মাসুদ ভাইকে একদিন আউট অফ নোহেয়ার টেক্সট করলাম, উনি আমাকে টেক্সট রিপ্লাই করলেন, আমি কল করলাম, কল ব্যাক করার পরে আমি ওনাকে বললাম যে ভাই আমি কানাডায় থাকি, আমি কানাডার পরীক্ষা সব শেষ করেছি, ইউএস এর পরীক্ষা অলমোস্ট শেষ, ইসিএসএল সার্টিফিকেশন চলে আসছে আমার, আমি আমি ইউএসএ তে একটু ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স নিতে চাই। আমি তখন ড্রিম ইউএসএমএল এর স্টুডেন্টও ছিলাম না, কিচ্ছু ছিলাম না, নো নাথিং। উনি সিম্পলি আমাকে অফার করলেন সেন্ট লুইস ইউনিভার্সিটিতে একটা অবজারভারশিপ, একটা হসপিটালে। আমি 2023-র এপ্রিল মাসে 1 মাস সেন্ট লুইস ইউনিভার্সিটিতে ছিলাম, এবং সেখানে আমি ডক্টর বাস্তানি, একজন নেফ্রোলজিস্ট, ওনার সাথে আমি পুরো 4 সপ্তাহ একটা রোটেশন শেষ করলাম। এবং আমি বলবো যে এটা ছিল আমার একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স, কারণ সেই সময় আমি একবার অ্যাপ্লিকেশন করে রিজেক্টেড, আমি ছিলাম মেন্টালি ডাউন, আমি ছিলাম স্ট্রেসড। এবং আমি ওই রোটেশনটার আগে আমি কানাডাতে ছিলাম এর আগে প্রায় 4 বছর, রাইট? কানাডার কোনো হসপিটাল আমার কোনো অ্যাক্সেস আমার ওই সময় ছিল না, কারণ কানাডার হসপিটালগুলো কোভিড শুরু হওয়ার সাথে সাথে আইএমজিদের জন্য ডোর ক্লোজ করে দিয়েছিল। আমার ফার্স্ট হসপিটাল এক্সপিরিয়েন্স ছিল সেন্ট লুইস ইউনিভার্সিটিতে ডক্টর মাসুদ ভাই থ্রুতে। ডক্টর মাসুদ ভাই আমাকে ডেফিনেটলি অনেক ভালোভাবে ইন্সপায়ার করলেন। ডক্টর বাস্তানির সাথে আমি কানেক্টেড হলাম এই রোটেশনের থ্রুতে। এবং
এটা ছিল এতটা ইন্সপায়ারিং এবং এতটা মানে যে এর পরে আমি যে অ্যাপ্লিকেশনটা যেটা আমি করলাম সেই অ্যাপ্লিকেশন আমার হয়ে গেল। তো পরীক্ষা পাশ করা, অ্যাপ্লিকেশন করা এটা যতটা ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি বলবো যে কনফিডেন্টলি এই জিনিসগুলো করা, পার্সোনাল স্টেটমেন্ট, ইন্টারভিউ, এই জিনিসগুলোকে ইম্পোজিং ওয়েতে ফেস করা। আপনার যদি কনফিডেন্ট থাকে, আপনি যদি রাইট পার্সনদের কাছ থেকে যদি ইন্সপায়ার্ড হন, এক্স্যাক্টলি এই জিনিসটা আমি মিন করেছি, দেন আপনি কখনো অফ ট্রেক হবেন না। আপনার কাছে মনে হবে যে ওকে ফাইন, আমার ক্যারিয়ারে হয়তো এটা হচ্ছে একটা ব্লিপ, এটা হচ্ছে একটা ব্লিপ, ফাইন। আমার আগেও এরকম অনেকে গিয়েছে যারা 1 বছর 2 বছর হয়নি কিন্তু তারপরে হয়েছে। এই জিনিসটা বা এই গাইডেন্সটাই আপনি পেতে পারেন যদি আপনি রাইট পার্সনের সাথেই থাকেন। আমি ইভেন কানাডাতে ম্যাচ হওয়ার পর আমার সাথে মাসুদ ভাইয়ের প্রায় আমার কথা হয়, নানা কারণে আমার ক্যারিয়ার নিয়ে কথা হয়, আমার ওয়াইফের ক্যারিয়ার নিয়ে কথা হয়। আমি আমি এক্স্যাক্টলি ওনার কাছে কি চাই, আমি যে ওনার কাছে মাঝে মাঝে গাইডেন্স চাই। এবং আমি মনে করি যে এই জিনিসটা কেউ যদি ড্রিম ইউএসএমএল স্টুডেন্ট হয় তার জন্য তো ডেফিনেটলি, ড্রিম ইউএসএমএল স্টুডেন্ট না হলেও যে গাইডেন্স পাওয়া যায় এটার এক্সাম্পল হচ্ছে আমি। কারণ আমি যখন সেন্ট লুইস ইউনিভার্সিটিতে যাই, আমার তো ড্রিম ইউএসএমএল কোনো কম্বিনেশন ছিল না। তো এটাই আমি মিন করেছি যে রাইট গাইডেন্স, রাইট পারসন এবং রাইট অ্যামাউন্ট অফ সাপোর্ট। আদারওয়াইজ এভরিওয়ান ইজ কেপেবল। যে কোয়ালিফাইং 1 পাস করে, যে স্টেপ 2 সি কে পাস করে, সে আসলে তো কোয়ালিফাইড ক্যান্ডিডেট, কিন্তু তারপরও আপনাকে এর উপরও আপনার একটু গাইডেন্স লাগবে। এক্স্যাক্টলি এটা আমি মিন করেছি। দ্যাটস ইট। এক্স্যাক্টলি ভাইয়া আপনি ঠিক বলছেন, মানে আমরা যেহেতু ড্রিম ফ্যামিলিতে আছি, আমরা আসলে ব্লেসড। আমরা জানি যে স্যার আমাদেরকে কিভাবে গাইড করতেছে। এবং যারা এরকম হয় যে প্রবলেম ফেস করে, বাংলাদেশি স্টুডেন্ট হলে তো কোনো কথাই নাই, স্যার অলওয়েজ আছে হেল্প করার জন্য। এবং আমরা ড্রিম ফ্যামিলিতে যারা এখন আছি স্টুডেন্ট হিসেবে, প্লাস হচ্ছে বিভিন্নভাবে কাজ করতেছি, আমরা অলওয়েজ হেল্প করার জন্য রেডি। এনি ওয়ান বাংলাদেশি স্টুডেন্ট জাস্ট রিচ আউট আওয়ার ড্রিম ফ্যামিলি, আমরা রেডি হেল্প করার জন্য। তো আমাদের অডিয়েন্সের কাছ থেকে আমাদের কিছু কোশ্চেন আসছে। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আপনি বলছেন যে রেসিডেন্সি নিয়ে, কানাডাতে রেসিডেন্সি তো, একজনের কোশ্চেন হচ্ছে রেসিডেন্সি ব্যতীত অন্য কোনো কিছু কি কোনো অপশন আছে আইএমজি দের জন্য? হ্যাঁ, সেটাই তো আমি ফোকাস করেছিলাম প্রথমে, যে রেসিডেন্সিটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে প্র্যাকটিস রেডি অ্যাসেসমেন্ট। কেউ যদি বাংলাদেশে ইন্টার্নিস্ট থাকে, কেউ যদি বাংলাদেশে অবস্টেট্রিশিয়ান থাকে, বাংলাদেশে কেউ যদি সার্জন থাকে, তাহলে তার তার জন্য আরেকটা ওয়ে হচ্ছে যে সেম আলবার্টাতে হচ্ছে যে কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনস ইন আলবার্টা, এটা হচ্ছে আলবার্টা রেগুলেটরি বডি। কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জনস ইন অন্টারিও, এটা হচ্ছে অন্টারিও রেগুলেটরি বডি। এরকম করে কানাডার প্রতিটা প্রভিন্সে একটা করে রেগুলেটরি বডি আছে। তাদের কাছে আপনার ট্রেনিং, আপনার এক্সপিরিয়েন্স, আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট, আপনার সিটিজেনশিপ ডকুমেন্টেশন, এই জিনিসগুলো সাবমিট করার পর ওরা যদি দেখে যে না আপনার প্র্যাকটিস ইজ আপ টু দ্য স্ট্যান্ডার্ড, দেন আপনি তখন প্র্যাকটিস রেডি অ্যাসেসমেন্টের জন্য ওরা তখন আপনাকে কল করবে। একটা পরীক্ষা আছে, এটাকে বলে থেরাপিউটিক ডিসিশন মেকিং, টিডিএম। এই পরীক্ষাটা পাশ করার পরে ওরা তখন আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম সুপারভাইজড প্র্যাকটিস করতে হবে, দেন ওরা আপনাকে একটা প্রভিশনাল লাইসেন্স দিবে। এটা হচ্ছে আমি বলবো যে রেসিডেন্সি করে যতজন আইএমজি কানাডাতে প্র্যাকটিস করে তার থেকে বেশি আইএমজি অ্যাকচুয়ালি প্র্যাকটিস রেডি অ্যাসেসমেন্টের থ্রুতে প্র্যাকটিস করে। কিন্তু এটার পিটফলস গুলো কোথায়? নাম্বার ওয়ান ড্রব্যাক হচ্ছে আপনাকে হতে হবে ক্যানাডিয়ান সিটিজেন অথবা ক্যানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্ট। নাম্বার টু, আপনার এই প্র্যাকটিসটা হতে হবে রিসেন্ট। রিসেন্ট মিনস লাস্ট 3 ইয়ার্স এর ভিতরে 2 ইয়ার্স থাকতে হবে আপনার প্র্যাকটিস। তো এই জিনিসটা মেনটেন করাটা খুব টাফ। আপনি সবগুলো পরীক্ষায় পাশ করবেন, করতে করতে দেখা যায় কি যে 2 বছর 3 বছর শেষ, তাহলে তো আপনি আর প্র্যাকটিসে থাকতে পারলেন না। এই জন্য দেখা যায় কি যে অনেক আইএমজি কে তার দেশে ব্যাক করতে হয়। ইন্ডিয়ান হলে ইন্ডিয়াতে ব্যাক করতে হয়, পাকিস্তান হলে পাকিস্তান ব্যাক করতে হয়, শ্রীলঙ্কান হলে শ্রীলঙ্কাতে ব্যাক করতে হয়, সাউথ আফ্রিকান হলে সাউথ আফ্রিকা ব্যাক। এক্স্যাক্টলি, আপনি ব্যাক করার পরে আপনি 2 বছর প্র্যাকটিস করবেন আনইন্টারাপ্টেড, দেন আপনি আবার ব্যাক করবেন কানাডাতে। এসে আপনি ক্লেম করবেন যে ফাইন, এই যে আমার ট্রেনিং, এটা হচ্ছে আমার এক্সাম, এটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ টেস্ট। দেন এই লাইসেন্সিং বডিগুলো ডিটারমাইন করে যে আপনি কি এলিজিবল কি এলিজিবল না। এটা একটা লেন্দি প্রসেস, টেডিয়াস প্রসেস, কিন্তু যেহেতু রেসিডেন্সি স্পট খুবই লিমিটেড, এটা একটা ওয়ে। আবার আরেকটা ওয়ের কথা আমি বলেছি, সেটা হচ্ছে অ্যাসোসিয়েট ফিজিশিয়ান। এটা রিসেন্টলি খুবই 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 পপুলার হচ্ছে। আমি যে প্রভিন্সে আছি আলবার্টাতে, এই আলবার্টাতে এটা ছিল, আগে ছিল এই পোস্টের নাম ছিল ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট। এখন এটার নামটা, ডেজিগনেশনটা চেঞ্জ হয়েছে অ্যাসোসিয়েট ফিজিশিয়ান। বাট এসেনশিয়ালি ওরা পুরোটাই ফিজিশিয়ান, জাস্ট লাইক হাউস ফিজিশিয়ান ইন ইউএস।
আপনি আপনাকে প্লেসমেন্ট দেওয়া হবে একটা হসপিটালে। আপনি হসপিটালে ইচ এন্ড এভরিথিং করবেন অ্যাজ এন এমডি। আপনার ডেজিগনেশনটাও এমডি, কিন্তু আপনার যে ফাইনাল অর্ডারটা, আপনি একটা পেশেন্টকে অ্যাডমিট করলেন, অ্যাডমিশন অর্ডারের আপনাকে একটা জাস্ট কাউন্টার সাইন লাগবে হচ্ছে আপনার সুপারভাইজ ফিজিশিয়ানের। দেখা যায় কি যে প্রথম 6 মান্থস থাকে একটা প্রভিশনাল পিরিয়ড, 6 মান্থস পরে তখন চাকরিটা পার্মানেন্ট হয়ে যায়। তখন দেখা যায় কি যে অ্যাসোসিয়েট ফিজিশিয়ানরা লিটারালি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে জাস্ট হচ্ছে আপনার সুপারভাইজ ফিজিশিয়ানের কাছ থেকে একটা কাউন্টার সাইন নিতে হবে প্রতিটা কেস অনুযায়ী আর কি। কিন্তু এটারও প্রিরিকুইজিট হচ্ছে এই যে আপনাকে পরীক্ষাগুলো পাশ করতে হবে, ল্যাঙ্গুয়েজ টেস্ট পাশ করতে হবে, আইএলস, এবং আপনার আপনার হচ্ছে যে প্র্যাকটিস হতে হবে রিসেন্ট। এটা ভ্যারি করে, এটা আমার প্রভিন্সে হচ্ছে 6 মান্থস ইন লাস্ট 3 ইয়ার। দেন হচ্ছে যে আপনি এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং এটা এটা ডে বাই ডে এটা পপুলার হচ্ছে। এবং এটা হচ্ছে ক্লিনিক্যাল পাথওয়ে। এখানে অনেক অনেক আইএমজি আছে যারা ক্লিনিক্যাল পাথওয়েতে আলটিমেটলি যায় না। তাদের জন্য তো আদার অপশন আছেই। পাবলিক হেলথ একটা গুড অপশন, কিন্তু কানাডাতে পাবলিক হেলথে আসলে চাকরি বাকরি কম। এখানে অনেকেই আছে যে আল্ট্রাসাউন্ড, এআরডিএমএস করে ভালোই খুব চমৎকার ক্যারিয়ার করছে, নার্সিং করে এখানে ক্যারিয়ার করছে নার্স প্র্যাকটিশনার হিসেবে। সো মানে অনেক অপশন আছে, রিসার্চে চলে যাচ্ছে অনেকে, মানে অনেক অপশন আছে। সোজা কথা হচ্ছে কি যে কেউ যদি এখানে কানাডাতে এসে 2 থেকে 3 বছর পড়াশোনা করে, কানাডা ভ্যালু করে এডুকেশনের, এবং সবারই একটা ডিসেন্ট লাইফ থাকে। ক্লিনিক্যাল প্র্যাকটিসে থাকুক বা না থাকুক, ডাজন্ট ম্যাটার। ক্লিনিক্যাল প্র্যাকটিস হলে তো ভালোই। আরেকটা কোশ্চেন ছিল, যদিও আনফরচুনেট মেবি, একজনের এসবিএস এজি পজিটিভ, তো সেক্ষেত্রে সে কি রেসিডেন্সি মেডিসিনে ক্যারিয়ার করতে পারবে কিনা? মানে একটা আমি কি আবার পার্সনের, রিপিট করব না না, কোশ্চেনটা? দ্যাটস ফাইন, আমি বুঝতে পারছি। এটা ওকে। ফিজিক্যাল, মেন্টাল কোনো ধরনের ডিসএবিলিটি এখানে ডিসক্রিমিনেশন করা হয় না, ফর শিওর। হয়তো যেটা করতে হবে যে আপনাকে এনশিওর করতে হবে যে আপনি নন ইনফেকশাস, আপনাকে মানে এতটুকুই, এই আর কি। আদারওয়াইজ লাইক কোনো ফিজিক্যাল, মেন্টাল ডিসএবিলিটি, কোনো এথনিসিটি, রেশিয়াল ব্যাকগ্রাউন্ড, রিলিজিয়ন, এখানে তো ডিসক্রিমিনেট করা হয় না। আপনি আইএমজি, এটাই একটা বিগ ডিসক্রিমিনেটরি ইস্যু। আপনার জন্য স্পট কম, এর বাইরে আসলে অন্য কোনো চ্যালেঞ্জ এখানে নেই। আহ আমার নিজের একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে কানাডাতে ওয়ার্ক লাইফ ব্যালেন্স কেমন? অ্যাজ এ ফিজিশিয়ান অর অ্যাজ এ নন ক্লিনিক্যাল ইয়া, পার্সন? অ্যাজ এ ফিজিশিয়ান। নট ব্যাড। এটা এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে, এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে, কিন্তু যেহেতু ফিজিশিয়ান এখানের কম্পেনসেশনটা অনেকটা ইউএস এর মতোই, এবং এটা ডিসেন্ট, মোর দেন এনাফ অ্যাকচুয়ালি। তো আমি পার্সোনালি এখানকার আম, ডাক্তারদেরকে, যাদেরকে আমি দেখি, সবাইকে একটা চমৎকার ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করতে আমি দেখি। ইউজুয়ালি সবাই আহ, কাজ করে উইকডেজে, উইকেন্ডে অন কলে না থাকলে সবাই তাদের ফ্যামিলিকে সময় দেয়। একটা সার্টেন টাইমে সবাই রিটায়ার করে, 65 থেকে 70-র ভিতরে, এবং রিটায়ারমেন্টের পর একটা নর্মাল লাইফ লিড করে, যেটা বাংলাদেশে ইম্পসিবল টু থিঙ্ক, রাইট? এটাই। আপনি যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করেন, কোনো কম্পারিজন নাই। আবার আম, এটাই, আমি মনে করি যে চমৎকার কানাডা ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করার জন্য, মানে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি। আমাদের বাংলাদেশি যারা আছে গার্ডিয়ানরা, এজ এ গার্ডিয়ান, দেখা যায় যে অনেক সময় স্টুডেন্টদের ইচ্ছা থাকলেও আহ, যেতে পারে না অ্যাব্রোডে। লাইক সিকিউরিটি রিলেটেড অনেক কনসার্ন চলে আসে গার্ডিয়ানদের। দেখা যায় যে আমাদের পোটেনশিয়ালিটির অভাব নেই, কিন্তু তারপরও দেখা যায় যে চান্স পেলাম, কিন্তু গার্ডিয়ান বলতেছে যে না, এজ এ গার্ল যদি বলি স্পেসিফিক্যালি, যে একজন মেয়ে মানুষ অ্যাব্রোডে গিয়ে কিভাবে লাইফ লিড করবে একা একা। সো সেক্ষেত্রে আপনি যদি একটু বলতেন যে লাইফ সিকিউরিটিটা কেমন অ্যাজ এ গার্ল, মানে একজন মেয়ের ক্ষেত্রে আর কি। আমাদের আমি যেটা জানি, ইউএসএ তে আমি যতজনকে চিনি, আমার আমার পরিচিত যারা আছে, দেখা যায় যে অনেকেরই আমরা মেয়েরা হচ্ছে গিয়ে আইদার স্পাউসের থ্রুতে এখানে এসে আমরা ক্যারিয়ার শুরু করে দিছি। সেক্ষেত্রে মেবি কানাডিয়ান, আমি কয়েকজনকে চিনি, ওদের ক্ষেত্রে এটা ভিন্ন নয়। আহ, সেই কনসার্ন থেকে আমার এই কোশ্চেনটা তো, মেয়েদের ক্ষেত্রে আর কি সেফটিটা কেমন? যদি কোনো একজন মেয়ে চান্স পেলো কিন্তু গার্ডিয়ানের কনসার্নের জন্য যেতে পারতেছে না,
আপনি যদি এই ইস্যুটা একটু বলতেন, আমার মনে হয় যে গার্ডিয়ানরা আরো বেশি অ্যালার্ট হতো যে না যেতে পারবে কিনা। কানাডা তো অফকোর্স একটা সেফ কান্ট্রি, সেফার দেন ইউএস, কি বলা যায়, রাইট? কিন্তু অ্যাজ এ হোল নর্থ আমেরিকা তো সেফ। আমি মনে করি না যে এখানে মেয়েদের কাজ করার জন্য কোনো ব্যারিয়ার আছে, না ইউএসএ তে না কানাডাতে। আমার ইউনিভার্সিটি আলবার্টাতে এবছর সব ডিসিপ্লিন মিলায়ে আইএমজি বোধহয় 30 জনের মতো বা 35 জনের মতো। আমি বলবো যে আমরা ছেলে আছি 3 থেকে 4 জন, বাকি সবাই মেয়ে। আমি জানি না আপনি এখন এটাকে কিভাবে এক্সপ্লেইন করবেন। ঠিক আছে, বরং ছেলেদের জন্য এখানে ক্যারিয়ার করাটা একটু টাফ, কারণ আপনাকে মেনটেন করতে হচ্ছে ফ্যামিলি, মেনটেন করতে হচ্ছে আপনার এক্সাম, মেনটেন করতে হচ্ছে ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা ব্লা। মেয়েদের জন্য বরং ইজি ক্যানাডাতে ক্যারিয়ার করা। আই ডোন্ট নো অ্যাবাউট ইউএস। ঠিক আছে, আর সেফটি এবং সিকিউরিটি আমি মনে করি বাংলাদেশ থেকে বেটার। আর আর সেটাই। গার্ডিয়ানটা আবার কে, এটাই তো আমি বুঝতে পারছি না। আহ হাজবেন্ড? যদি কোনো আনম্যারিড মেয়ে থাকে সেক্ষেত্রে ওকে, ফেয়ার যে এনাফ। সো এই যেহেতু কনসার্নটা আর কি। নর্থ আমেরিকা ইজ সেফার দেন বাংলাদেশ, আই থিঙ্ক এভরিথিং ইজ পসিবল। আমি যখন হুম, 2023-তে সেন্ট লুইস ইউনিভার্সিটিতে যখন আমি রোটেশন করি, তখন এই সময় আমার সাথে আমি আমার 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 সাথে ছিল আমার সেম ইউনিভার্সিটি। তো ওই সময় আহ, বেশ কয়েকজন বাংলাদেশি মেয়ে কিন্তু এসে ওখানে রোটেশন করছে, যাদের স্পাউস অন্য স্টেটে ছিল আগে এবং পরের মাসগুলোতে। কোনো সমস্যা হয়নি। 22-তে আমি আহ, এই তো আমি কোনো সমস্যা দেখি না। আহ, যেমন ইয়া এক্স্যাক্টলি, আমি কোনো সমস্যা দেখি না সেফটি এবং সিকিউরিটি। ইয়া তারপরেও সেফ থাকা তো ভালো, মানে ইয়া প্রিকশন নেওয়া তো ভালো, কিন্তু আমি মনে করি না যে এখানে কোনো সিস্টেমেটিক ডিসক্রিমিনেশন আছে। ওকে। অ্যানাদার কোশ্চেন, অ্যাসোসিয়েট ফিজিশিয়ানের ক্ষেত্রে কি অস্কি নিডেড কিনা? আলবার্টার ক্ষেত্রে ওদের যে ওয়েবসাইটে যে রিকোয়ারমেন্টস, সেখানে শুধু দেওয়া আছে কোয়ালিফাইং 1 এবং ল্যাঙ্গুয়েজ টেস্ট, কিন্তু অস্কিটা ওখানে কিন্তু নাই। কিন্তু আপনাকে আরেকটা জিনিস কনসিডার করতে হবে, শত শত অ্যাপ্লিকেন্ট, হাজার হাজার অ্যাপ্লিকেন্ট। এখন আপনি চিন্তা করেন, আপনি টেবিলের অপোজিট সাইডে, আপনি একজন রিক্রুটার, আপনার কাছে এমন একজন আছে যে সবগুলো পরীক্ষায় পাশ করা এবং সাংঘাতিক স্কোর, এবং আরেকজন আছে যে শুধুমাত্র কোয়ালিফাইং মানে পাশ করা। আপনি কি ওকে নেবেন নাকি ওকে নেবেন? দ্যাটস দ্য থিং। আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, কিন্তু হাইলি আনলাইকলি যে আপনি এখানে একটা স্পট পাবেন। দ্যাটস ইট। সো মানে এটা ম্যান্ডেটরি না, কিন্তু এটা এটা না হলে আসলে আপনার কোনো আশা ভরসা নাই, কারণ যেহেতু স্পট খুব লিমিটেড এবং অ্যাপ্লিকেন্টস হচ্ছে থাউজেন্ডস, অ্যাকচুয়ালি থাউজেন্ডস। সিবি এন্ড্রিস এর ক্ষেত্রে এলওআর এর কথা বলছিলেন আপনি, তো সেক্ষেত্রে কয়টা এলওআর ম্যান্ডেটরি, প্লাস হচ্ছে ওই এলওআর গুলা কি কানাডা থেকে নিতে হবে কিংবা আমাদের নিজ কান্ট্রি থেকে কিংবা ইউএসএ তে আহ, এ- এ- কোনো কান্ট্রি প্রেফারেন্স আছে কিনা? সো এলওয়ারটা খুবই ইম্পর্টেন্ট কানাডার জন্য এলওয়ারটা আমি মনে করি যে এটা, যেহেতু স্পট খুব লিমিটেড, এই জন্য এলওয়ারটা ইম্পর্টেন্ট। এবং আমি 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 যে প্রভিন্সে অ্যাপ্লিকেশন করেছিলাম, আমার যে মেইন টার্গেট ছিল আলবার্টায়। তো আলবার্টাতে আমার যে প্রোগ্রাম ডাইরেক্টর, প্রোগ্রাম ডাইরেক্টর, ওদের সাথে এখন আমার এখন এখন প্রায় আমার প্রোগ্রামের তাদের সাথে আমার পরিচয় হয়েছে রেসিডেন্সি হওয়ার পরে। মানে এটা খুবই ন্যাচারাল যে আমি যখন দেখব যে এই যে রেফারি, তাকে আমি চিনি, সে একজন ক্যানাডিয়ান ফিজিশিয়ান, আমার কাছে কোনো সন্দেহ নাই যে এই ফিজিশিয়ানের কাজ করেছে এবং তার রেফারেন্স আছে ভ্যালিড। তো এটার কারণে আপনি যদি ক্যানাডাতে অ্যাপ্লিকেশন করতে চান, আপনার জন্য বেটার সিনারিও হচ্ছে আপনার ক্যানাডিয়ান রেফারেন্স যদি আপনার থাকে। তারপরেও আমি একটা বাংলাদেশি রেফারেন্স ইউজ করেছি, কারণ আমার ওই সময় বাংলাদেশ, আমি গত বছর একটা সার্টেন টাইমের জন্য বাংলাদেশে ছিলাম। তো আমি বাংলাদেশে একটা হসপিটালে কিছুদিনের জন্য কাজ করেছিলাম। তো আমি একটা রিসেন্ট ক্লিনিক্যাল প্র্যাকটিস, আমি একটা বাংলাদেশি রেফারেন্স আমি এখানে অ্যাড করেছিলাম, কিন্তু আমার ক্যানাডিয়ান রেফারেন্স ছিল। এবং এটা এনকারেজ করা হয় যে কারণ ক্যানাডা যেহেতু একটা স্মল, ছোট একটা কমিউনিটি, তা আপনি যদি আপনার প্রোগ্রাম ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ডাইরেক্টররা যদি আপনার রেফারিকে যদি চেনে, যদি ওরা যদি একটা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি হয়, প্রেফারেবলি সেম ইউনিভার্সিটির সেম জায়গার ফ্যাকাল্টি হয়, ন্যাচারালি আপনার লেটার রেফারেন্সের ওয়েট হয়ে যাবে অনেক হাই।
এক্স্যাক্টলি, বাট এটা ভ্যারি করে। ওরকম কোনো ম্যান্ডেটরি কোনো কথা লেখা নাই যে আপনাকে ক্যানাডিয়ানই হতে হবে অথবা ওরকম। আপনি চাইলে ক্যানাডিয়ান নিতে পারেন, মিক্স নিতে পারেন, ক্যানাডিয়ান অথবা ইউএস। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার এলওআর এনশিওর করতে হবে যে আপনার এলওআর এ ভালো কিছু লেখা থাকে আপনার সম্পর্কে আর কি এটা। তবে 3টা এলওআর ইজ ম্যান্ডেটরি ফর এভরি প্রোগ্রাম। আপনি ফ্যামিলি মেডিসিনে অ্যাপ্লিকেশন করেন অথবা ইন্টাল মেডিসিনে করেন, মিনিমাম 3টা এলওআর তো সব জায়গাতেই লাগবে। এখন সেটা হতে পারে ক্যানাডিয়ান, হতে পারে ক্যানাডিয়ান প্লাস ইউএস, অর ক্যানাডিয়ান প্লাস বাংলাদেশ, কিন্তু প্রেফারেবলি ক্যানাডিয়ান একটা দুইটা হলে তো খারাপ হয় না। আমি আমি সাজেস্ট করবো যে ক্যানাডিয়ান হওয়াটাই বেটার, অ্যাটলিস্ট দুটা। ইউএসএমএল এর ক্ষেত্রে যেরকম সিবি এমডিস এর ক্ষেত্রে লোয়ার ম্যান্ডেটরি ওকে, দেন সাইড বাই সাইড অনেক সময় দেখা যায় যে রিসার্চ ওরা চেক করে যে কোনো রিসার্চ পাবলিকেশন আছে কিনা। এক্ষেত্রে ক্যানাডিয়ানদের ক্ষেত্রেও এরকম কোনো স্পেসিফিক কোনো বিষয় আছে কিনা যে রিসার্চটা কতটুকু হেল্প করে, কিংবা কোনো ভেরি হ্যান্ডস অন গুড করলো কোয়েশ্চেন। অর কিংবা কোনো অবজারভারশিপ করলো, সেক্ষেত্রে এগুলা কতটুকু গুরুত্ব দেয়, ইম্পর্টেন্স কতটুকু? আমি বলবো এক্স্যাক্টলি সেম অ্যাজ ইউএস। এখানে যখন একটা রেসিডেন্সি অ্যাপ্লিকেশন যখন অ্যাসেস করা হয়, তখন ওরা প্রতিটা জিনিসে স্কোরিং করে। এমসিসি কিউ কোয়ালিফাইং ওয়ানের স্কোর, ন্যাকস্কির স্কোর, আপনার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স সেটার এগেনস্ট একটা স্কোর অ্যাসাইন করা হয়, আপনার রিসার্চ সেটার এগেনস্ট একটা স্কোর অ্যাপ্লাই করা হয়, আপনি আপনার কোনো প্রজেক্টের সাথে ইনভলভ ছিলেন কিনা সেটা, ইচ এন্ড এভরিথিং, আপনার ভলান্টিয়ারিং, আপনার অবজার্ভ, প্রতিটা জিনিসই সেখানে চলে আসে। আর একটা ইউএস অ্যাপ্লিকেশনের যতগুলো পার্টস কানাডিয়ান অ্যাপ্লিকেশনের এক্স্যাক্টলি সেম, এটা কার্বন কপি। আপনার যদি ইউএস এর জন্য যদি আপনার রিসার্চ ইম্পর্টেন্ট হয়, কানাডার জন্য সেম ইম্পর্টেন্ট। আবার যেহেতু আমি বলবো যে আইএমজি-র জন্য স্পট কম, কম্পিটিশন বেশি, এই জন্য এই জিনিসগুলোর ভ্যালু এখানে আরো অনেক বেশি। কারণ 2টা 3টা স্পটের জন্য 200-300 অ্যাপ্লিকেন্ট। এখন আপনি কেমন করে নিজেকে আলাদা করবেন? আপনাকে অনেকগুলো ভালো ভালো পাবলিকেশন থাকতে হবে, এক নাম্বার ভালো ভালো জায়গাতে পাবলিকেশন থাকতে হবে, প্রেজেন্টেশনের হিস্ট্রি থাকতে হবে, আপনার আহ, ভালো জায়গাতে অবজারভারশিপ অথবা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, যেটা ইউএসএ তে যেটা ইউএস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, কানাডাতেও ক্যানাডিয়ান ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকলে তো বেটার। এই জন্যই অ্যাসোসিয়েট ফিজিশিয়ানরা এখন অনেক বেশি প্রায়োরিটি পাচ্ছে, কারণ অ্যাসোসিয়েট ফিজিশিয়ানরা অ্যাকচুয়ালি তো সিস্টেমেরই পার্ট। এর বাইরে এখন যেমন ধরেন আমি অ্যাসোসিয়েট ফিজিশিয়ান ছিলাম না, আমি কানাডাতেই কাজ করছি, কিন্তু আমার আনফরচুনেটলি কোনো ক্যানাডিয়ান হসপিটালে একটা সার্টিন টাইম পর্যন্ত আমার কোনো অ্যাক্সেস ছিল না। কারণ 2020-তে যখন আমার পরীক্ষা শেষ হয়, তখন কোভিড স্টার্ট হয়েছিল, এবং কোভিডে কানাডা ছিল টোটাল শাটডাউন। পৃথিবীর যে 3-4টা কান্ট্রি টোটালি শাটডাউন করে দিয়েছিল সবকিছু, তার ভিতরে একটা ছিল কানাডা। এবং আনফরচুনেটলি 2020, 2021, এন্ড অফ 2022 পর্যন্ত ছিল আপনার টোটাল শাটডাউন। কানাডার হসপিটালগুলো এখনো বোধহয় ওপেন না আইএমজিদের জন্য, যদি না আপনার একেবারে সাংঘাতিক লেভেলের কোনো আহ, জানাশোনা যদি না থাকে। তো এই জন্য সবাই যেটা করে যে ক্যানাডিয়ান যে অফিসগুলোতে আর কি, ইন্টার্নিস্টদের অফিসে অথবা ফ্যামিলি ফিজিশিয়ানদের অফিসে ওরা কাজ করে, সেটাকেই ওরা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স হিসেবে ওরা একটা শো করে আর কি। কিন্তু অ্যাটলিস্ট আপনার কিছু না কিছু থাকতে হবে। এর সাথে যদি ইউএস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স যদি আপনি অ্যাড করেন, সেটা তো বেস্ট। যেমন ধরেন আমি এটা করেছি, আমি আমি আমার অ্যাপ্লিকেশনের সময় আমি বলেছি যে আমি 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 কানাডার অ্যাপ্লিকেশন আমি আমি কানাডার পরীক্ষা শেষ করেছি সাইড বাই সাইড। কারণ আমার আমার অ্যাপ্লিকেশনে একটা পার্টি ছিল যে লাস্ট 1 ইয়ার অর 2 ইয়ারে তোমার অ্যাক্টিভিটিস গুলো কি। আমি আমি বলেছি যে কানাডাতে একটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিসেন্সি অফ প্র্যাকটিস। আপনি যদি আপনার যদি রিসেন্সি অফ প্র্যাকটিস না থাকে, আপনি কানাডাতে আউট। সোজা কথা হচ্ছে এটা। এটা ইউএসএ তে আমি জানি না কতটা ইম্পর্টেন্স দেওয়া হয় ওদের অ্যাপ্লিকেশনে, কিন্তু আপনার যদি প্র্যাকটিস গ্যাপ থাকে এবং রিসেন্সি অফ প্র্যাকটিস যদি না থাকে, আপনি আপনি আপনার কম্পিটিটিভনেস অনেক নিচে চলে যায় আর কি। সোজা কথা হচ্ছে এটা। তো এখন এই যাদের এটা থাকে না, তাদেরকে নানাভাবে এই জিনিসটাকে কভার করতে হয়। যেমন ধরেন আমার একটা কভারেজ ছিল যে আমার ইউএসএমএলই এক্সামস গুলো আমি ঠিক আমার ক্যানাডিয়ান যখন 2023 যখন আমি অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন যখন আমি করি এক্স্যাক্টলি ওই সময় আমি ইউএসএ তে এসে স্টেপ 3 দিয়েছিলাম। আমি এটা একদম ভালো করে হাইলাইট করেছি। আমি ইন্টারভিউতে আমি এটা আমাকে একটা কোয়েশ্চেন ছিল, তুমি তো অলমোস্ট 4.5 years আউট অফ প্র্যাকটিস, তুমি তুমি তো ডু ইউ থিঙ্ক লাইক ইউ আর রেডি? আমি বললাম যে টু সাম এক্সটেন্ট আই এম রেডি, ফ্রম একাডেমিক পয়েন্ট অফ ভিউ আই এম মোর দেন রেডি। এটা বলার পিছনে আমার এটা ছিল কি যে আমি আমি স্টেপ 3টা কেবলই তখন দিয়েছিলাম, আমার স্কোর ছিল খুবই ভালো। আমি এক্স্যাক্টলি তখন আমি এটা বললাম যে দেখেন, ইউএসএমএল স্টেপ 3টা তো হচ্ছে যে ইউএস রেসিডেন্টরা তাদের রেসিডেন্সির শেষ দিকে ওরা দেয়, আমি এটা কেবলই শেষ করলাম। দ্যাট মিনস লাইক একাডেমিক্যালি আই এম দেয়ার। এখন এই যে ইন্টারভিউ গুলো হয়, এই জিনিসগুলো হয়, এখানে এখানে আপনি কত সুন্দরভাবে আপনাকে সেল করতে পারেন, এটা একটা বিগ বিগ থিং। কিন্তু মানে এই ছোট ছোট জিনিসগুলো, আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স, আপনার আদার কান্ট্রিতে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, ফর শিওর এগুলো খুবই ইম্পর্টেন্ট।
এই প্রতিটা জিনিসকেই আপনাকে সিভিতে আনতে হবে, পার্সোনাল স্টেটমেন্টে আনতে হবে, এবং ইন্টারভিউতেও সুযোগ মতো বের করে নিয়ে আসতে হবে। এটাই। Okay, I had a কাছে quick এটা question. সরি, আমার কাছে এটা ইন্টারেস্টিং লাগছে যে আপনি মক টেস্ট হিসাবে ইউএসএমএল স্টেপ 2 সিকেটা নিছেন এবং স্টেপ 3ও কমপ্লিট করা ছিল। এটা আসলে একটা নিউ থিং আমার মনে হয়, যারা কানাডার জন্য প্রিপারেশন নিচ্ছে তারা এই জিনিসটা কাজে লাগাতে পারবে। লাইক কেউ এইভাবে আউট অফ দ্য বক্স কেউ চিন্তা করে কিনা আমার অবশ্য জানা নেই এটা, যে আপনি মক টেস্ট হিসাবে স্টেপ 2 সিকেটাকে নিয়েছিলেন। রিয়েলি অ্যামেজিং দিস ওয়ান থিংস। হ্যাঁ, আমি স্টেপ টু সিকে দিয়েছিলাম জাস্ট 1 মাস আগে কোয়ালিফাইং ওয়ানের, এবং সে সময় আমার কোনো প্ল্যানই ছিল না যে আমি ইউএসএ ক্যারিয়ার করবো। এটা এটা ছিল জাস্ট আমি এটাকে আমি তখন ইউ ওয়ার্ল্ড একটা সাবস্ক্রিপশন নিয়েছিলাম 6 মান্থস। আমার কাছে মনে হয়েছে আমি সাবস্ক্রিপশন নিলাম 6 মান্থস, দুটা ইউ ওয়ার্ল্ড এর প্র্যাকটিস যে টেস্ট দুটা আমি দিলাম, আমি ওটা কেন দিব না? এটার জন্য জাস্ট $1000 বা $900 ছিল ওই সময় ফি। এটা এটা তো দেওয়াই যায়। আর ওই সময় 2019-এ লিটারেলি কানাডার কোনো কানাডান লাইসেন্সিং এক্সামের কোনো প্রপার কোনো গাইডলাইনই ছিল, যে যার মতো করে প্রিপারেশন নিত। তো আমি এটা দিয়েছিলাম। আমি স্টেপ টু সিকে দিই আলটিমেটলি যখন 2022-তে ফার্স্ট টাইম যখন আমার কানাডাতে ম্যাচ হলো না, তখন আমি ভাবলাম যে হাই হাই আই এম ডান। তখন আমি স্টেপ 1 দিয়েছিলাম। আমার কাছে এখন মনে হয় যে যদি কেউ আমাকে গাইড করতো ওই সময়টা, গাইড আই মিন জাস্ট যদি একটু এনকারেজ যদি করতো, আমি হয়তো স্টেপ 1টা আগে দিতাম। তখন আমি আমি হয়তো এই যে 2 বছরের যে একটা গ্যাপ, এই গ্যাপটাকে আমি হয়তো ওভারকাম করতে পারতাম। এবং আজকের এই ওয়েবিনারে আমার আসার উদ্দেশ্যটাই ছিল, আমি ডক্টর মাসুদ ভাইকে এটাই আমি বলেছিলাম, যারা এখন কানাডাতে প্রিপারেশন নিচ্ছে তাদের এটা অবশ্যই মনে রাখা দরকার যে এইটা যেহেতু আনসার্টেইন, এবং ইউএস এর প্রিপারেশনটা আর কানাডার প্রিপারেশনটা যেহেতু অলমোস্ট আইডেন্টিক্যাল, জাস্ট একটা এক্সাম ডিফারেন্ট, সেটা হচ্ছে স্টেপ 1। ওয়াই নট বোথ অফ দেম? এটা আপনার অনেক কষ্ট সেভ করবে, এবং হু নোজ আপনি হয়তো ইউএসএ তে ম্যাচ করবেন। এবং আমি বলছি যে গত বছর আমি কিন্তু অ্যাপ্লিকেশন করিনি ইউএসএ তে, কারণ আমি স্টেপ 3 দিয়েছিলাম, আমি ইসিএমসি সার্টিফিকেশন ছিল আমার। আমার কাছে গত বছর মনে হয়েছিল যে ওকে ফাইন, আমি কানাডাতে একটা লাস্ট টাইম অ্যাপ্লিকেশন করি। আর অ্যাপ্লিকেশন প্রসেসটা তো কোয়াইট এক্সপেন্সিভ। ইউএসএ তে ওটা এক্সপেন্সিভ, কানাডাতে ওটা এক্সপেন্সিভ। আমার কাছে মনে হচ্ছে ওকে আবার আবার আমার ফ্যামিলি আছে এখানে, এবং আমার ফ্যামিলির কিছু স্পেশাল নিডস আছে, যে আমি আমি আমার ফ্যামিলিটা ছেড়ে ইউএসএ তে মুভ করাটা আমার জন্য ছিল একটা 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 বিরাট একটা বিশাল ঝামেলার ব্যাপার। আমি অলরেডি একটা এই শহরে আমি 5.5 ইয়ার্স ধরে আমি এখানে আছি। আমার কাছে মনে হচ্ছিল যে ওকে ফাইন, ইউএসএ আমার একটা ব্যাকআপ। কিন্তু আমি একটা এক্স্যাক্টলি এটাই ছিল মেইন রিজন। আবার আরেকটা ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস এটা তো একটা ছিলই, কারণ মনে হচ্ছিল যে ওকে আমি যদি দুইটাই দেই, অনেক দিকে এদিক সেদিক কাটছাট করতে হবে। তখন আমার কাছে মনে হচ্ছে যে ওকে ফাইন, এই বছরের জন্য আমি ইউএসএ হোল্ড রাখি। আবার আমি গত বছর খুব কনফিডেন্ট ছিলাম যে আমার হয়তো কানাডাতে হবে। আমি ইউএসএ তে দুটা রোটেশন করেছিলাম, একটা তো ছিল মাসুদ ভাইয়ের সাথে সেন্ট লুইসে। এগুলো করার পরে আমি ছিলাম কোয়াইট কনফিডেন্ট। মাসুদ ভাই আমাকে বলছে, নফেল তুমি যদি ইন্টারভিউ পাও তুমি তো তোমার তো হবে। দেখেন, একটা ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যদি আমাকে কথা বলে যে মানে এটা তো আমার জন্য একটা বিগ 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 ইন্সপিরেশন। আমি যার সাথে রোটেশন করেছিলাম ডক্টর বাস্তানি, উনি আমাকে বলেছে ইউ জাস্ট নিড অনলি ওয়ান ইন্টারভিউ এন্ড দেন ইউল গেট ইট। আমার কাছে আমি আমি ছিলাম ইনক্রিজিংলি কনফিডেন্ট যে এই বছর হয়তো আমার কানাডাতেই হবে। এই জন্য আমি একটা রিস্ক নিয়েছিলাম, ওকে ফাইন আমি ইউএসএ তে অ্যাপ্লিকেশন করবো না, এই $4,000-5,000 আমি সেভ করে হয়তো নেক্সট টাইম অন্য কিছু। কিন্তু আমার সাথে আমারই ফ্রেন্ড, আমার সাথে আমাদের এই K60-র একজন ফ্রেন্ড, সেও কানাডার সবগুলো পরীক্ষা ডান, ইউএস এর সবগুলো পরীক্ষা ডান। এই বছর ওর ম্যাচিং হয়েছে ইন্ডিয়ানার একটা ফ্যামিলি মেডিসিন প্রোগ্রামে, এক্স্যাক্টলি গত বছর। আমি ডক্টর মাসুদ ভাইকে বলেছিলাম। তো তো সেটাই ছিল একটা ব্যাপার। আমি ওর নাম বলছি না কিন্তু মানে এটা খুবই মানে এটা একদম আউট অফ দ্য বক্স থিঙ্কিংও না। অনেকে এটা করছে, কিন্তু এটা এটা খুব একটা কমন না। কিন্তু আমি চাই যে এটা কমন হোক, কারণ আমি আমি এই জিনিসটার গ্যাপ ফিল করেছি। আমার কাছে মনে হয়েছে যে আম, কেউ যদি ইউএসএমএল এর প্রিপারেশন সাইড বাই সাইড নেয়, এটা তার অনেক কষ্ট সেভ করবে, তার ক্যারিয়ারও হবে বেটার। ওয়াই নট? এক্স্যাক্টলি। So I had this one question. We all know that Canada has a well-known single-payer universal healthcare system. So does it result in more administrative work for the doctors? Sorry, like, does it? I mean, what do you think? Like, administrative problem or administrative Administrative easiness? workload like parts. Oh, no.
এই সিঙ্গেল ইউনিভার্সাল হেলথ কেয়ার অথবা সিঙ্গেল Single হোয়াট payer. এভার, এটা হচ্ছে আমি মনে করি যে বেস্ট থিং হ্যাপেন টু ক্যানাডা। আমরা যদি ইউএস এর সাথে যদি কম্পেয়ার করি, আমাদের এখানে কোনো জিনিস নিয়ে চিন্তা করতে হয় না যে এই পেশেন্টটা কি পে করার জন্য এবল কি এবল না, তার ইন্স্যুরেন্স কি না কি। নো, এটার কারণে আমাদের এটা অনেক স্ট্রিমলাইন্ড। আমাদের অফিসগুলোতে কাজ করাটা এখানে অনেক ইজি, কারণ এখানকার অফিসের স্টাফদেরকে এই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করতে হয় না, তার কি ইন্স্যুরেন্স আছে কি নাই, তার মেডিকেশন কাভারেজ কি নাই, এটা নিয়ে কোনো চিন্তাই করতে হয় না। জাস্ট একটা জাস্ট একটা হেলথ কেয়ার নাম্বার, এটার এগেনস্টে আমরা বিল করি, গভর্নমেন্ট আমাদেরকে পে করে। পেশেন্টের সাথে দেয়ার নো রিলেশন। এখানে পার্সোনাল ইন্স্যুরেন্স আছে, সেটা হচ্ছে যে মেডিকেশন কেনা বা না কেনা সেটা নিয়ে, বাট সেটাও যারা লো ইনকাম তাদেরকে গভর্নমেন্ট কভার করে দিচ্ছে। সো এটা একটা বিগ অ্যাডভান্টেজ ইউএস এর সাথে ক্যানাডার। এবং অনেকেই আছে যারা ক্যানাডাতে ক্যারিয়ার করে আলটিমেটলি ইউএসএ তে না যেয়ে, এটা একটা বিগ রিজন যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যাসেল অনেক কম। যেমন আমি এখন চাইলে ইউএসএ প্র্যাকটিস করতে পারি, যেহেতু আমি ইসিএমজি সার্টিফাইড, আমার স্টেপ 3 ক্লিয়ার করা আছে, এবং আমার আমার একটা প্ল্যান আছে, আমি হয়তো ইউএসএ মুভ করতেও পারি। কিন্তু আমি যদি ক্যানাডাতে থেকে যাই, এটার পেছনে নাম্বার ওয়ান রিজনটাই হবে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইজিনেস। আমার 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 কোনো কোনো হ্যাসেল নাই। আমার অফিসে কোনো স্টাফ মেনটেন করতে হবে না, যে যার কাজ হচ্ছে যে পেশেন্টের ইন্স্যুরেন্সের পিছনে চেস করা। এটাই ভেরি Okay, thank স্ট্রিমলাইন্ড। We have, I think, one last question from the audience. So, what is your suggestion for a person who wants to apply for a non-clinical residency program like pathology? অ্যানাটমিক্যাল প্যাথোলজি এটা এখানে আছে, সেম ওয়ে। প্যাথোলজি অর মাইক্রোবায়োলজি অর পাবলিক হেলথ, সেম, এক্স্যাক্টলি সেম প্রসিডিউর। আপনাকে কিউ1 পাস করতে হবে, মানে এই তো, মানে এক্স্যাক্টলি সেম প্রসিডিউর। দ্যাটস নো ডিফারেন্স বিটুইন ক্লিনিক্যাল এন্ড নন ক্লিনিক্যাল। নো, নো, নট ইভেন পাবলিক হেলথ। এখানে পাবলিক হেলথ একটা স্পেশালিটি। সো পাবলিক হেলথ 5 year রেসিডেন্সি প্রোগ্রাম, অ্যানাটমিক্যাল প্যাথোলজি 5 year রেসিডেন্সি প্রোগ্রাম। সো নো, কোনো শর্টকাট নাই, আহ, পরীক্ষা শেষ করতেই হবে। মানে সেম প্রসেস, ক্লিনিক্যাল হোক আর নন ক্লিনিক্যাল হোক, সেম প্রসেস। ওয়ান মোর কোশ্চেন। কেউ স্টেপ ইউএসএমএল স্টেপ 1 2 শেষ করে এবং ওইটি শেষ করে কেউ কি কানাডার জন্য ম্যাচে অ্যাপ্লাই করতে পারবে কিনা রেসিডেন্সি প্রোগ্রামে? ইজ ইট পসিবল? No, you have to register in Medical Council of Canada website first. সেম থিং, physicianapply.ca তে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, সোর্স ভেরিফিকেশন করতে হবে। সোর্স ভেরিফিকেশনটা তখন খুব ইজি হয়ে যাবে। ইফ সামওয়ান হ্যাজ ইসিএফএমজি অ্যাকাউন্ট, ইটস ভেরি ইজি। কারণ ইসি ক্যানাডিয়ান লাইসেন্সিং অথরিটি ইউজুয়ালি ইসিএফএমজি থ্রুতে সার্টিফিকেশনটা করে। সো কেউ যদি ইসিএফএমজি সার্টিফাইড হয়ে থাকে, তার জন্য জাস্ট ওয়ান ক্লিক অ্যাওয়ে, শুধু পে করতে হবে এবং ক্যানাডিয়ান এক্সামটা দিতে হবে, জাস্ট কোয়ালিফাইং 1 এবং ন্যাকস কি। কেউ যদি স্টেপ 1 এবং স্টেপ 2 কে যদি কারো ক্লিয়ার করা থাকে, তার জন্য ক্যানাডিয়ান পরীক্ষাটা হচ্ছে পিস অফ কেক। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। মানে এটা কোনো তখন মনে হবে যে এটা কোনো পরীক্ষাই না, কারণ আপনি তো স্টেপ বাই স্টেপ আসলেন। স্টেপ 1 মিন্স বেসিক কাভার্ড, স্টেপ 2 সিকে মিন্স ক্লিনিক্যাল স্কিলস কাভার্ড, রাইট? এন্ড দেন আপনি তখন সিএস অথবা হোয়াট এভার স্টেপ 3 বা এগুলো দিবেন। আর কানাডাতে যেহেতু কোয়ালিফাইং 1 দিয়ে স্টার্ট হয়, এখানে যেহেতু কোনো বেসিক সায়েন্স নাই, এই জন্য অনেক ফার্স্ট টাইম অ্যাপ্লিক্যান্ট ফার্স্ট টাইম অ্যাপ্লিক্যান্টের জন্য এই জিনিসটা অনেক ডন্টিং হয়ে যায়, অনেক বেশি টাফ হয়ে যায়। কারণ আপনি তো মানে লিটারেলি এই স্টেপ 1টাকে স্কিপ করে স্টেপ 2 সিকে ইকুইভ্যালেন্ট একটা পরীক্ষা দিচ্ছেন। তো এই যে এইটাই হচ্ছে নাম্বার ওয়ান চ্যালেঞ্জ। এই জন্যই যারা ক্যানাডার প্রিপারেশন স্টার্ট করে, ক্যানাডাতে বসে তারা আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে আপনার এক্সপিরিয়েন্স কি ক্যানাডিয়ান পরীক্ষার, ওরা বলবে কি টেরিবল, হরিবল এক্সপিরিয়েন্স। এই হরিবল হঠাৎ স্বাভাবিক। কেউ যদি স্টেপ 1 না দিয়ে স্টেপ 2 শিখে দেয়, তার জন্য কেমন লাগবে প্রিপারেশনটা? প্রিপারেশনটা এটা এটা ডুয়েবল। আমি কিন্তু নিজেই স্টেপ 1 না দিয়ে স্টেপ 2 শিখে দিয়েছি। কিন্তু এটা এটা কিন্তু আইডিয়াল না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটা অনেকের জন্য এটা ফিজিবল হবে না, রাইট? কারণ আপনি স্টেপ 1 এর অনেকগুলো কনসেপ্টই চলে আসে স্টেপ 2 সিকেতে, এবং আপনি যদি স্টেপ 1 এর গুড নলেজ থাকে, স্টেপ 2 সিকের প্রিপারেশনটা তখন হয়ে যায় জাস্ট ম্যাটার অফ 6 মান্থস, রাইট? এবং আপনি তখন জিনিসটাকে কোরিলেট করতে পারেন। আর আমি বললাম যে স্টেপ 2 সিকের এক্সাক্ট কানাডিয়ান ফটোকপি হচ্ছে কোয়ালিফাইং 1। তা আপনি যখন কোয়ালিফাইং 1 এর প্রিপারেশন নেওয়া শুরু করবেন, হঠাৎ করে একটা বই খুলে আপনার কাছে মনে হবে যে হোয়াট ইজ দিস। এবং এই জন্যই যারা ইউএসএমএলই প্রিপারেশন সাইড বাই সাইড শুরু করে, তাদের জন্য এটা হচ্ছে একটা বিগ স্টেপ আপ। আমি বলবো যেটা তাদের জন্য কানাডার পরীক্ষা কোনো ঘটনাই না।
এবং যারা শুধুমাত্র কানাডার পরীক্ষা দিতে চাচ্ছ তাদেরকে আমি বারবারই কিন্তু আমি এই জিনিসটা এমফেসিস করছি যে প্লিজ তোমরা একটু ইউএসএমএলইটাকেও মাথায় রাখো। কারণ আলটিমেটলি তুমি যদি ইউএসএমএলই স্টেপস গুলো শেষ করো, তোমার কাছে কানাডার পরীক্ষা কিছুই মনে হবে না, জাস্ট একটা অস্কি পরীক্ষা তখন এক্সট্রা দিতে হবে, এটাই। আর আবার আমি এমফেসিস করব প্রপার গাইডেন্স দেওয়ার জন্য অনেক মানুষ আছে, বাট তোমরা সবাই অ্যাডাল্ট, ঠিক আছে, তোমরা সবাই এখন বুঝতে হবে যে আহ, কোন গাইডেন্সটা ফর দ্য সেক অফ গাইডেন্স আর কোন গাইডেন্সটা হচ্ছে ও মানে ওরকম। আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি বলবো যে আমার আমার আমা- আমা- আমি যখন ছিলাম সবচেয়ে ডিস্ট্রেসড মোডে, আমার কাছে মনে হচ্ছিল যে নর্থ আমেরিকাতে আমার ক্লিনিক্যাল ক্যারিয়ার মনে হয় হবেই না, আমি স্টাক। আমি কি ইউএসএ তে কি পরীক্ষা অলরেডি আমি শেষ করে বসে আছি স্টেপ 1, তাও আমি কনফিডেন্ট ছিলাম না যে ইউএসএ তে দিব কি মানে করবো কি করবো না। তখন আমি ইউএসএ তে খুব ভালো মেন্টর ছিল আমার, ডক্টর মাসুদ ভাই, ড্রিম ইউএসএমএলই, ঠিক আছে, ওখানে আম, আমি এই জিনিসগুলো কখনোই ভুলবো না, ঠিক আছে। তো আমি আবার এমফেসিস করছি শেষ করার আগে, তো এই যে এই জিনিসগুলো ডুয়েবল, একটু কষ্ট হবে, কিন্তু এই যে যে আপনি যদি এঙ্গেজ থাকেন একটা গুড কমিউনিটিতে, পারফেক্ট। আপনি ডক্টর আয়েশা কোশ্চেন করেছেন রিসার্চ, ড্রিম ইউসিন একটা রিসার্চ গ্রুপ আছে, এবং এখানে লিটারেলি আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু আপনার পার্টটুকু করে যাবেন, কিছুদিন পর একটা পাবলিকেশন পেয়ে যাবেন, মানে এত ইজি, ঠিক আছে। আপনার কানাডাতে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনাকে রিসার্চ লাগছে, ইউএস এর জন্য তো লাগছেই, অবজারভারশিপ কানাডার জন্য আপনার লাগছে, ইউএস এর জন্য লাগছে, তো সেম, আপনি কিন্তু এক ঢিলে দুই পাখি মেরে যেটাকে বলছে আর কি। সো আশা করি যে এখানে যারা ভিউয়ার আছে তারা অ্যাটলিস্ট এই জিনিসটাকে কনসিডার করবে যে কানাডার পরীক্ষাটা ডন্টিং না, আনডুয়েবল কোনো কিছুই না, এটা জাস্ট একটা পরীক্ষা ইউএসএমএল এর মতোই, আর ইউএসএমএল দিলে তো কানাডার পরীক্ষা কিছুই না। দ্যাটস ইট। one কনসার্ন, সেটা হচ্ছে যে ইউএসএ তে ইদানিং এক্রিডেশন রিলেটেড কিছু প্রবলেম আছে। আমাদের একজন অডিয়েন্স কোশ্চেনও করছেন যে 2024-এ হচ্ছে গিয়ে এক্রিডেশন রিলেটেড কোনো প্রবলেম হবে কিনা, ইউএসএমএলই তে অ্যাপ্লাই করতে পারবে কিনা। তার উদ্দেশ্যে আমি কোশ্চেনের অ্যান্সারটা দিতে চাই, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত এটা কোনো লিমিটেশন নেই, বাংলাদেশি স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে। এবং আমাদের এই সম্পর্কে বিস্তারিত আমাদের ড্রিম অ্যাসেম্বলি গ্রুপে এটার একটা পোস্টও দেওয়া আছে, যদি কেউ ইন্টারেস্টেড থাকে সেক্ষেত্রে দেখতে পারবে। দ্যাট মিনস নো লিমিটেশন স্টিল নাও। তো সেক্ষেত্রে ইউকের ক্ষেত্রে, কানাডার ক্ষেত্রে এরকম কোনো অ্যাক্রিডিটেশনের বিষয়গুলো আছে কিনা? না, কোনো কিছুই নেই। ইউএসএ তে যে যা হয় কানাডাতে তার পরদিন তাই হয়, কারণ আমরা তো ইউএস এর একটা লিটল ব্রাদার হিসেবে অপারেট করি, রাইট? ইভেন মেডিকেল কাউন্সিল অফ কানাডা যে সোর্স ভেরিফিকেশন করে সার্টিফিকেটের, সেটাও হয় ইসিএফএমজি এর থ্রুতে। আপনি যদি আপনি যদি ফিজিশিয়ান অ্যাপ্লাই ডট সি তে একটা অ্যাকাউন্ট ওপেন করেন, ওয়ান অফ দ্য ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ডু ইউ হ্যাভ ইসিএফএমজি নাম্বার। সো ইসিএফএমজি যাদেরকে রেকগনাইজ করবে বাংলাদেশে, কানাডা তাদেরকে রেকগনাইজ করবে। এই জন্য যে কানাডার এক্সামিনেশনটা এতভাবে রিলেটেড ইসিএফএমজির সাথে, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে কানাডা এবং ইউএস এর লাইসেন্সিং পরীক্ষা দুইটা হওয়ার দরকারটাই বাকি, কারণ এটা তো অলমোস্ট সেম। কারণ কানাডা মেডিকেল কাউন্সিল অফ কানাডা সবকিছু ইউজ করছে ইউএস এর, শুধু একটা এক্সট্রা পয়সা দিতে হচ্ছে আর কি। এমসিসি কোয়ালিফাইং ওয়ানটা এসেনশিয়ালি স্টেপ 2 সিকে, কানাডিয়ানরা আইএমজি দের জন্য খুব একটা নাইস না, এই জন্য একটা এক্সট্রা পরীক্ষা দিয়ে রাখছে আর কি আমাদেরকে, যে ন্যাক অস্কি। আদারওয়াইজ কানাডাতে যা ইউএসএ তে তাই, ঠিক আছে। হয়তো আফটার 10 ইয়ার্স আমরা দেখবো যে দুইটা কান্ট্রির সেম পরীক্ষা, অথবা কানাডাই হয়তো একটা নোটিশ দিয়ে বলবে যে ওকে ফাইন, মেডিকেল কাউন্সিল অফ কানাডার এই সমস্ত এক্সাম আর লাগবে না, তোমরা যারা, বা আপনি একটা কোয়েশ্চেন করেছিলেন যে আপনি যদি ইসিএমজি সার্টিফিকেট হয়ে থাকেন তাহলে আপনি আমি আমি জানি না, হয়তো নেক্সট টাইম এটা হয়ে যেতে পারে, কারণ এটা এতটাই সিমিলার, সবকিছু পুরোটাই সিমিলার, পরীক্ষার মেটেরিয়াল সেম, ইরাস ম্যাচিং এর সিভি রেজুমি থেকে শুরু করে এটার যে প্রসেস ইউএসএ তে যা কানাডাতে আইডেন্টিক্যাল, জাস্ট ফটোকপি, ঠিক আছে। তাহলে এটা হয়তো সেম হয়ে যাবে কিছুদিন পর। তো লাস্ট কোশ্চেন, মেবি ইটস মোর পার্সোনাল। আপনি কি কখনো রিগ্রেট করবেন যে আমি কানাডাতে ক্যারিয়ার না করে ইউএসএমএলই তো আমার সবকিছু ডান ছিল, আমি ইউএসএ তেই ক্যারিয়ার করতাম, এই বিষয়ে কি না, কখনো আমি আমি রিগ্রেট আমি আমি করবেন? কখনো রিগ্রেট করব না, কারণ আমাকে একজন জ্ঞানী মানুষ একসময় বলেছিল দেয়ারস নো সাচ থিং অ্যাজ রং ডিসিশন।
আপনি এই মুহূর্তে যে ডিসিশন নিচ্ছেন এটা হচ্ছে রাইট ডিসিশন, রাইট? লাস্ট ইয়ার যখন আমি আমার সব ডান ইউএসএ তে, আমার কাছে ওই সময় রাইট ডিসিশন ছিল কানাডাতে অ্যাপ্লিকেশন করা। কারণ আমার কাছে ২ টা কান্ট্রির অ্যাপ্লিকেশন করার মতো ফিন্যান্স ছিল। সো হোয়াই শুড আই রিগ্রেট? দ্যাটস ইট। আর কানাডা তো নট এ ব্যাড কান্ট্রি, রাইট? এখন কথা হচ্ছে কি যে আমি তো টাইম মেশিনে করে ব্যাক করতে পারব না। যে স্টেপ 1 টা আমি আগে দিতে পারব না বা এগুলো নিয়ে আসলে রিগ্রেট করা বা ইভেন চিন্তা করার কোনো মানে নাই। কিন্তু তারপরও চিন্তা করতে হবে এজন্য যারা আমার পরবর্তীতে আসছে, নেক্সট জেনারেশন। ঠিক আছে? এখন আমার কাছে যে মনে হয়েছে যে আম কানাডার পরীক্ষার সাথে সাইড বাই সাইড ইউএসএ টার স্টেপস গুলো কমপ্লিট করাটা আমি মনে করি যে এসেনশিয়াল এবং বেনিফিশিয়ারি টু মেনি অ্যাসপেক্টস। এবং এটা আমার নিজের ভিতরে রেখে দেওয়ার কোনো দরকার নাই। এই জিনিসটা যদি সবাই জানে এবং তাদের সবার যদি রেসিডেন্সি হয় এবং আমি যদি ধরেন আফটার 5 ইয়ার্স এমন একজনকে শুনতে পাই যে ওকে ফাইন, আমি কানাডার পরীক্ষা দিয়েছিলাম, ইউএস এর পরীক্ষা দিয়েছিলাম। এখন দেখেন আমি ইউএসএ তে রেসিডেন্সি, আমি খুব খুশি হব। ঠিক আছে? আমার সাথে এখন যাদের কথা হয় ফরমালি এবং ইনফরমালি সবাইকে আমি এই অ্যাডভাইসটাই আমি দেই। ফ্রি অফ কস্ট। যে প্লিজ তোমরা কানাডায় পরীক্ষা দিচ্ছ, মোস্ট ওয়েলকাম। তুমি যদি এই মুহূর্তে কানাডায় আছো, তুমি কানাডায় পরীক্ষা ১০০ বার তোমাকে কানাডায় পরীক্ষা দিতে হবে। তুমি প্লিজ ইউএস এর পরীক্ষাটাই দাও। এখানে আমার কোনো রিগ্রেট নাই। কারণ আমি সবকিছু রাইট কাজই আমি করেছি। আমার কাছে ওই সময় হয়তো যেটা ছিল না সেটা ছিল রাইট অ্যাডভাইস অথবা রাইট গাইডলাইন। ঠিক আছে? আমাকে কেউ ওই সময় ফোর্স করেনি যে তুমি প্লিজ স্টেপ 1 টা আগে দাও, দেন স্টেপ 2 কে দাও, তুমি দাও। এটা আমাকে ওই সময় আসলে বলার মতো কেউ ছিল না আসলে honestly। ঠিক আছে? কিন্তু দেখো আ এখন কিন্তু আছে এটা বলার মতো। ঠিক আছে? এখন কিন্তু নো এক্সকিউজ। আমি বলছি যে আমি অন্তত কয়েকজনকে চিনি পার্সোনালি যারা কানাডার সব পরীক্ষা শেষ করে আ কানাডার পরীক্ষা শেষ করেছে, ইউএসএ করেছে, সাইড-বাই এবং ইউএসএ তে। এটা আমার ফ্রেন্ডই তো একজন করল গত বছর। সো দেয়ারস নো মোর এক্সকিউজ। আমার ক্ষেত্রে আমার একটা বড় এক্সকিউজ আছে যে আমি তো জানতাম না। ঠিক আছে? সো নো রিগ্রেট, জানলে ভালো হতো। দ্যাটস ইট। আশা করি আমাদের অডিয়েন্সরা অবশ্যই উপকৃত হবে এবং আমি এমফেসাইজ দিব নফল ভাইয়া যেটা বলেছেন যে ইউএসএমএলই স্টেপ সাইড বাই সাইড ইউএসএমএলির জন্য প্রিপারেশন নেওয়া এটা অবশ্যই হেল্পফুল হবে। আমাদের অডিয়েন্সরা অবশ্যই এই অ্যাটলিস্ট এই কোটেশনটাকে পোক আপ করবে টুডেস ওয়েবিনার সেশন। সো এনি মোর কোশ্চেন ডক্টর ফায়াজ লাস্ট মোমেন্ট মেবি I think someone wanted to ask, what can be the first step for a doctor who wants to go for a clinical career in Canada? What should she be starting with? I think that's already answered couple Yeah, of time. that has But been answered. again আমি in short বলছি যে ফার্স্ট আম আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার কানাডার স্ট্যাটাসটা কি হবে। আপনি কি কানাডিয়ান সিটিজেন হওয়ার পাথওয়েতে আছেন? অথবা কানাডার পার্মানেন্ট রেসিডেন্সি নেওয়ার ওয়েতে আছেন নাকি না? যদি না থাকে তাহলে আমি বলব যে ইটস গোইং টু বি লিটল চ্যালেঞ্জিং। যদি এমন হয় যে আপনি কানাডিয়ান সিটিজেন অর পার্মানেন্ট রেসিডেন্ট অর কানাডাতে আছেন এই মুহূর্তে রিফিউজি স্ট্যাটাসে অর আপনি পাথওয়েতে আছেন, দেন আপনার নেক্সট স্টেপ হবে physicianapply.ca এই ওয়েবসাইটটাতে যাওয়া। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এখানে যে একটা অ্যাকাউন্ট ওপেন করা। ইটস জাস্ট লাইক এ Facebook অ্যাকাউন্ট ওপেন। অ্যাকাউন্ট ওপেন করবেন, ইটস ভেরি ইজি। স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনস দেয়ার। আপনাকে সোর্স ভেরিফাই করতে হবে আপনার অ্যাকাউন্ট আপনার ডিগ্রি গুলো এবং সার্টিফিকেট গুলো। এমবিবিএস হলে এমবিবিএস, ইন্টার্নশিপ থাকলে ইন্টার্নশিপ। দেন আপনি পরীক্ষাগুলোর জন্য রেজিস্ট্রেশন করবেন। দেন পরীক্ষাগুলো হয়ে গেলে আপনি রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করবেন। প্লাস আদার পাথওয়ে গুলো এক্সপ্লোর করবেন। প্রতিটা জিনিস আছে হচ্ছে আপনার physicianapply.ca এই ওয়েবসাইটে এবং mcc.ca এটা হচ্ছে মেডিকেল কাউন্সিল অফ কানাডা .ca আরকি। এই ওয়েবসাইটে। এবং এই ওয়েবসাইট দুটোকে আমি মনে করি যে ক্লিয়ারেস্ট ওয়েবসাইট। মানে এত ডেসক্রিপটিভ, এত এক্সপ্লেনেটরি, ঠিক আছে? মানে আপনি যদি জাস্ট হাফ অ্যান আওয়ার সময় স্পেন্ড করেন এই দুটো ওয়েবসাইটে, কানাডিয়ান পরীক্ষা এবং পরীক্ষা রিলেটেড আদার প্রসেস আপনাকে কাউকে আর কোয়েশ্চেনই আস্ক করতে হবে না। দে আর সো ইজি। দ্যাটস ইট, থ্যাংকস। Okay, they have another question, I think. So what is the pathway for people who want to be a specialist, like a cardiologist or a general surgeon? সেম থিং। আপনাকে রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে হবে।
আপনি যদি মেডিসিন সাব স্পেশালিটিতে যেতে চান, যেমন কার্ডিওলজি অর গ্যাস্ট্রো অথবা এটা, দেন আপনার আপনার ওয়েটা হচ্ছে এরকম ইন্টারনাল মেডিসিন, দেন সাব স্পেশালিটি ম্যাচিং এর জন্য অ্যানাদার অ্যাপ্লিকেশন পোর্টাল, সেম কনসেপ্ট, মানে আলাদা একটা প্রসেস আছে, দেন সাব স্পেশালিটি ম্যাচের পরে হচ্ছে আপনি ওইটা, তো আপনাকে প্রথমে ইন্টারনাল মেডিসিন করতে হবে। সেম থিং জেনারেল সার্জারি, দেন হচ্ছে যে আপনি সাব স্পেশালিস্ট সার্জারি। নিউরোমেডিসিনে আমি নিউরোমেডিসিনে আপনি ডিরেক্টলি যেতে পারবেন, রেডিওলজি ইমেজিং আপনি ডিরেক্টলি যেতে পারবেন, অবস্টেট্রিক্স পিডিয়াট্রিক্স এগুলোতে আপনি ডিরেক্টলি যেতে পারবেন। কিন্তু মেডিসিন সাব স্পেশালিটির জন্য প্রথমে হচ্ছে ইন্টারনাল মেডিসিন, সার্জারি সাব স্পেশালিটির জন্য প্রথমে হচ্ছে জেনারেল সার্জারি। এটা হচ্ছে আপনার বেসিক। Thank you. I don't think we. Anything I else? Yeah. There's another question. Yeah, you can take it. Okay, so I have already got my accreditation from MCC. Mhm. I have already got my accreditation from MCC. Other other from exams, is there anything which will help me to enrich my CV for assistance? I think she means to ask, other than the exams, is there anything she can do Oh, to help her yeah. enrich? Exactly. You can do research, continue what you are doing right now. যদি ক্লিনিক্যাল প্র্যাকটিসে থেকে থাকেন আপনি আপনি ক্লিনিক্যাল প্র্যাকটিস কন্টিনিউ করেন যতদূর সম্ভব, রিসার্চে ইনভলভ হন, পাবলিকেশন এবং প্রেজেন্টেশন সেটা কন্টিনিউ করেন। কানাডাতে ভলান্টিয়ারিং করেন, ইউএস ভলান্টিয়ারিং করলেও চলে, কিন্তু কানাডাতে প্রিপারেশন করতে গেলে ডেফিনেটলি কানাডিয়ান ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স এবং কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সো কানাডিয়ান এক্সপিরিয়েন্স বোথ ক্লিনিক্যাল এন্ড নন ক্লিনিক্যাল, যদি আপনার ক্লিনিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে এটাকে আপনি এলওআর হিসেবে ইউজ করুন। সো রিসার্চ খুব ইম্পর্টেন্ট, এটা আপনি করতে পারেন, আপনি যে দেশেই থাকেন সেই দেশে বসে এটা করতে পারেন। সো সেম থিং ইউএস এর মধ্যে আমি আমি মনে করি যে এই কোশ্চেনটা যদি ইউএস এর হতো, এটার যে অ্যান্সার হতো, আমার অ্যান্সার হচ্ছে সেম, যে রিসার্চ করেন, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, কানাডাতে হলে কানাডা, ইউএস হলে ইউএসএ, এটা। Okay, that should be the final question for today. I think you can conclude the session. So thank you very much again for this opportunity. Thanks, Dr. Masood Bhai. Thanks, Dr. Fayaz, Dr. Aisha, and Dream US Emily for sure. Dream US will help me in the past. Hopefully, you guys will take that opportunity. Okay. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার বিজি স্কেজুলের মাঝেও আমাদেরকে এতক্ষণ টাইম দেওয়ার জন্য। কারণ আমাদের ওয়েবিনারের শুরুতেই স্যার বলছিল যত ইনফরমেশন দরকার তোমাদের তোমরা আজকে ইনফরমেশন গ্যাদার করো। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন আমাদের ওয়েবিনারে পার্টিসিপেট করার জন্য এবং ওয়েবিনারটিকে ফ্রুটফুল করার জন্য। বাংলাদেশ থেকে যারা শুনতেছেন তাদেরকে আমি আশা করি আজকের যত কোয়েরি ছিল, কনসার্ন ছিল, অবশ্যই আপনারা অ্যান্সারগুলো পেয়েছেন। এটা আমাদের কেরিয়ার ওয়েবিনার সিরিজের কেরিয়ার ডেভেলপমেন্ট সিরিজ চলতেছে। আপনারা যদি আরো কোনো এক্সট্রা ইনফরমেশন পেতে চান অন্য কোনো অ্যাব্রোডের অন্য কোনো কান্ট্রিতে অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে কাজ করার জন্য, সেক্ষেত্রে প্রতি রবিবার আমাদের এই সেশনটি ড্রিম ইউএসএমএল-এর মাধ্যমে আয়োজন করা হয়। Just stay tuned and gather information. And if anyone interested to enroll for USMLE, just knock in Dream USMLE and directly Dr. Abdullah Al Masood sir. We will be pleased to happy for everyone. So good night and Assalamu alaikum.